সালাম আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালাম, জি স্যার, আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছি। স্যার। আচ্ছা, আপনাদের মিডের মার্কস আমি গতদিন ক্লাসের পরে ইমেইলের মাধ্যমে সেন্ড করেছিলাম। আশা করি সবাই মিডের মার্কস দেখেছেন। এখন যেহেতু এটা অনলাইন সিস্টেম, সবাইকে আলাদা আলাদা ভাবে তার খাতা দেখানো পসিবল না, ডিফিকাল্ট, প্রচুর সময় লাগবে। তো আপনাদের যদি কারো নাম্বার পেয়ে মনে হয় যে আমি যেরকম পরীক্ষা দিয়েছি অনেক কম নাম্বার পেয়েছি, আমার মার্কস আরো বেশি আসা উচিত ছিল, হুম, এরকম যারা মনে করেন তারা আমাকে আলাদাভাবে ইমেল করবে। আমি তাদেরকে টাইম দিয়ে সেখানে তাদের খাতা দেখাবো যে এখানে এসব জায়গায় আমি নাম্বার ডিডাক্ট করেছি। ঠিক আছে? আর যারা মনে হয় মোটামুটি ঠিকই আছে, হ্যাঁ এরকমই পাওয়ার কথা ছিল, তাদেরকে আমি আর দেখাতে চাচ্ছি না। ঠিক আছে? এটা দেখানো অনেক সময়ের ব্যাপার, অনলাইনে খাতা দেখতেও অনেক সময় লাগে এবং জিনিসগুলোকে ডেমনস্ট্রেট করতে অনেক সময় লাগে। হ্যাঁ, যাদের আপত্তি আছে নাম্বার নিয়ে, মনে হচ্ছে কম পেয়েছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এখন কন্টিনিউ করি। তো আমরা আগের দিন রিগ্রেশন অ্যানালাইসিস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা শুরু করেছিলাম। সিঙ্গেল ভেরিয়েবল কেসের জন্য কিরকম হয়, তারপরে মাল্টিপল ভ্যারিয়েবল কেসের জন্য আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ফাংশন আকারে প্রকাশ করা। যেমন এখানে আমার ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর 4টা স্টেপ আছে। এই 4টা স্টেপ হচ্ছে ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্রেড, ট্রাফিক অ্যাসাইনমেন্ট। এগুলো প্রত্যেকটা স্টেপেই আমার বিভিন্ন টাইপের মডেলিং টেকনিক ইউজ করার দরকার পড়ে। এগুলোর মধ্যে একটা কমন অ্যাপ্রোচ হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস, আরো স্পেসিফিক্যালি বললে এটা হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন অ্যানালাইসিস। হ্যাঁ, তো সেই রিগ্রেশন অ্যানালাইসিসের ক্রাইটেরিয়া আমরা দেখছিলাম। সো এখানে ডেফিনেশনটা কি বলেছিল? টেকনিক টু কোয়ান্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন আ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটাকে এক্স একটাকে ওয়াই দ্বারা আমরা ডিফাইন করে আমরা ওয়াই কে এক্স এর একটা ফাংশন হিসেবে প্রকাশ করছি। ঠিক আছে? নর্মালি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বিএক্স প্লাস এপসাইলন। ঠিক আছে? এই ফরম্যাটে থাকে। এর মধ্যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এপসাইলনটা হচ্ছে আমার এরর টার্ম। ঠিক আছে? তো আমার যে ডাটা সেটটা থাকবে সেই ডাটা সেটে যদি মাল্টিপল ভ্যারিয়েবলস থাকে, এক্স এর সংখ্যা আপনার একাধিক হতে পারে, x1 x2 x3 x4 x5, এবং সবগুলোর সাথে একটা করে নতুন কোএফিসিয়েন্ট থাকবে, b1 b2 b3 b4। ঠিক আছে? তো আমি যদি এই অ্যানালাইসিসটা করতে চাই, রিগ্রেশন অ্যানালাইসিসটা করতে চাই, তাহলে আমার গোল হবে এই আননোন প্যারামিটার গুলার ভ্যালু বের করা। আননোন প্যারামিটার এখানে কি কি? কোএফিসিয়েন্ট গুলা এ, বি। ঠিক আছে? এগুলো বের করা। এ আর বি এর ভ্যালু বের করা হচ্ছে আমার এখানে গোল। এই এ আর বি এর ভ্যালু যদি আমার ডাটা সেট থেকে একবার বের করে ফেলতে পারি, তাহলে আমার ওই মডেলটা এস্টাবলিশ হয়ে গেল। ঠিক আছে? তখন যে কোনো এক্স এর ভ্যালু রেসপেক্টে আমি ওয়াই এর একটা করে ভ্যালু পাবো। যে কোনো এক্স এর রেসপেক্টে ওয়াই এর একটা করে ভ্যালু পেতে পারি। তো প্রসিজিওর এখানে ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে ফ্রম হিস্টোরি আপনাকে ডাটা কালেক্ট করতে হবে, কালেক্ট দ্য ডাটা অফ এক্স এন্ড ওয়াই। আমার যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটারই আমার ডাটা লাগবে। ঠিক আছে? প্রসেস অ্যান্ড প্রিলিমিনারি ডায়াগনোসিস দ্য ডাটা, ডাটা প্রসেসিং করা লাগবে। ইফ দ্য ডাটা ইজ সাফিসিয়েন্ট ফর দ্য রিগ্রেশন অ্যানালাইসিস। আসলে যে কোনো ডাটাকেই কিন্তু যে রিগ্রেশন অ্যানালাইসিস করা যাবে, নট নেসেসারিলি। আমরা এই লাইনে আরো যত পড়াশোনা করবো তত আরো ভালো মতো বুঝতে পারবো যে
রিগ্রেশন অ্যানালাইসিস মেইনলি হয় আপনার কন্টিনিউয়াস ডাটার জন্য। কন্টিনিউয়াস ডাটার জন্য যেমন ধরেন আপনার একটা কোয়েশ্চেন যদি হয় যে অ্যাভারেজে একজন মানুষের সকালবেলা পিক আওয়ারে বাসা থেকে অফিসে যেতে কিরকম সময় লাগে, ঠিক আছে, যদি আমি রেঞ্জ ঠিক করে দিই। এটা আসলে অনেক জিনিসের উপর ডিপেন্ড করতে পারে, উনি কোন মোডে যাচ্ছে, হেঁটে যাচ্ছে না রিক্সায় যাচ্ছে না গাড়িতে যাচ্ছে। হুম তারপরে আহ, আরো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে পারে যে সে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। এইসব জিনিসের উপরে এই জিনিসটা ডিপেন্ড করতে পারে। এখন এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে টাইম। টাইমকে একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হিসেবে আমরা কাউন্ট করতে পারি। কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলতে কি বোঝাচ্ছি, যেমন টাইম আপনি বলতে পারেন 10 মিনিট লাগবে, অথবা বলতে পারেন তারও ডেসিমালে বলতে পারেন 10.5 মিনিট লাগবে, হ্যাঁ 10 মিনিট 30 সেকেন্ড লাগবে, 10 মিনিট 25 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এরকম স্পেসিফিক ভাবে আপনি এটাকে ডেসিমাল পর্যন্ত যেতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনার মডেলিং এর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যদি এমন হয় যে এটা একটা চয়েস, ঠিক আছে, এটা একটা চয়েস। চয়েস কিরকম হতে পারে, যেমন আপনি একটা মডেল করতে চাচ্ছেন যে একজন মানুষ সকালবেলা পিক আওয়ারে বাসা থেকে অফিসে যাবে, সে কোন মোড চুজ করে যাবে, কোন মোডের মাধ্যমে যাবে। মোড কি কি অপশন হতে পারে, সে পাবলিক ট্রানজিট বাসের মাধ্যমে যেতে পারে, সে তার পার্সোনাল গাড়ি প্রাইভেট কারের মাধ্যমে যেতে পারে, সে রাইড শেয়ারিং অ্যাপ উবার পাঠাও এগুলোর মাধ্যমে যেতে পারে, রিক্সায় যেতে পারে, হেঁটে যেতে পারে, অফিসের গাড়ি যেতে পারে। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু আপনার নিউমেরিক্যাল ভ্যালু না। কোনোটাই কি নিউমেরিক্যাল ভ্যালু? কোনোটাই কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু, এগুলো হচ্ছে চয়েস, তাই না? সো এখানে কিন্তু আপনার রিগ্রেশন অ্যানালাইসিস খাটবে না। এখানে রিগ্রেশন অ্যানালাইসিস বা তার ব্যাকগ্রাউন্ড থিওরি খাটবে না, এটার জন্য আলাদা মডেলিং টেকনিক লাগবে। ঠিক আছে, এই টাইপের যদি চয়েস মডেলিং করা লাগে, তাহলে আমরা সচরাচর যেই মডেলিং ফেনোমেনন বা টার্মটা ইউজ করি সেটার নাম হচ্ছে ডিসক্রিট চয়েস মডেলিং। ডিসক্রিট চয়েস মডেলিং, ঠিক আছে। এটাও হচ্ছে আপনার মডেলিং এর আরেকটা, যেমন রিগ্রেশন প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, ডিসক্রিট চয়েস মডেলিংটা হচ্ছে এরকম অপশনের জন্য, চয়েসের জন্য একটা বহুল ব্যবহৃত মডেলিং টেকনিক। আপনাকে ডাটা দেখে এবং আপনি কি টাইপের মডেল ডেভেলপ করতে চাচ্ছেন ওইটার উপর বেস করে আপনাকে মডেলিং টেকনিকটা ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি যে রিগ্রেশন করতে চাচ্ছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পেসিফাই দ্য রিগ্রেশন ফাংশন, অর্থাৎ আপনার ফাংশনটা কিরকম হবে। ফাংশনটা রিগ্রেশনের মধ্যেও আপনার অনেক ধরনের ফাংশন হতে পারে। আমরা সবচেয়ে সিম্পলেস্ট ফর্মটা নিয়ে আলোচনা করছি যে একটা লিনিয়ার ফাংশন। ঠিক আছে, এর বাইরেও কিন্তু অনেক ধরনের ফাংশন হতে পারে, লিনিয়ার ফাংশন হতে পারে, নন লিনিয়ার ফাংশন হতে পারে, লগারিদমিক ফাংশন হতে পারে। ঠিক আছে, সো জিনিসটা y ইকুয়াল টু a প্লাস bx প্লাস এপসাইলন নট এটাই কি থাকবে, নাকি এখানে অন্য কোনো টার্মিনোলজি থাকতে পারে। ঠিক আছে, সেই জিনিসগুলোও কিন্তু আপনার এই এখানে আপনাকে স্পেসিফাই করতে হবে। এবং এগুলো সবগুলো ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার ডাটার নেচার, তারপরে কোন 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 ধরনের রিলেশনশিপটা চুজ করলে বেশি বেটার মডেল ফিট পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করতেছে। তো আপনার রিগ্রেশন ফাংশনটাকে স্পেসিফাই করতে হবে, তারপর এটাকে এস্টিমেট করতে হবে, এটার ডায়াগনস্টিক করতে হবে। নেক্সট স্টেপে হচ্ছে আপনার ভ্যালিডেট দ্য ফাংশন। যে ফাংশনটা আপনি চুজ করলেন সেটাকে আপনার ভ্যালিডেশন করতে হবে। ঠিক আছে, এটা ঠিক আছে নাকি, আপনি যেটা ধরে নিচ্ছেন সেটাই কি সবচেয়ে বেস্ট পারফর্ম করছে কিনা। ঠিক আছে, লাস্টে হচ্ছে ফোরকাস্টিং। ফোরকাস্টিং মানে আমি অলরেডি ভ্যালিডেট করেছি, এখন আমার কাজ হচ্ছে ফিউচারের জন্য আমার ফোরকাস্টিং করা, ফিউচারের জন্য ফোরকাস্টিং করা। ডাটা ক্লিনিং অ্যান্ড ডায়াগনোসিস, টু ক্লিন দ্য ডাটা। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা 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 যে সার্ভে ডাটাটা কালেক্ট করছি, ঠিক আছে, সো এই ডাটাকে যদি আমরা মডেলিং এর কাজে ব্যবহার করতে চাই, ঠিক আছে, আমাদের যে ডাটা সেটটা আমরা সিলেক্ট করেছি সেখান থেকে আমরা ধরুন কোনো একটা মডেল ডেভেলপ করতে যাচ্ছি, একটা সিম্পল রিগ্রেশন মডেল ডেভেলপ করতে যাচ্ছি, হ্যাঁ। তো ওই জন্য প্রথমে কিন্তু ডাটাটাকে আপনাকে
আপনাকে একটু কাজ করে নিতে হবে। ঠিক আছে, ডাটাকে ক্লিন করা লাগবে, ডাটাকে আপনার মডেলিং ব্যবহার করার জন্য যেই ধরনের আপনার ডাটার ডাটা বেসটা দরকার সেরকম ডাটা বেসে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা এটা আমরা শিখবো অ্যাকচুয়ালি। আমরা যখন আমাদের সার্ভের সবগুলো রেসপন্স কালেক্ট করা শেষ হয়ে যাবে, সার্ভের সবগুলো রেসপন্স কালেক্ট করা শেষ হয়ে গেলে তখন আমরা আসলে ডাটা ক্লিনিং প্রসেসটা দেখবো এবং আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পর্যন্ত যাব। ঠিক আছে, আমাদের এই প্রজেক্টটাতে শুধুমাত্র ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পর্যন্ত আমরা টার্গেট করেছি, যে আমরা ডাটাটাকে ক্লিন করব, ক্লিন করে সেই ডাটা থেকে যে ধরনের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা পেতে পারি, যে কোনো চার্ট গ্রাফ এর মাধ্যমে, ততটুকু পর্যন্ত আমরা শিখবো। মডেলিং এই কোর্সের বা এই টার্ম প্রজেক্টের মধ্যে আমরা রাখছি না, কারণ মডেলিং ইটসেলফ একটা অনেক বড় ব্যাপার। ওইটার জন্য আমাদেরকে আলাদাভাবে অনেক কিছু শেখা লাগবে। তো ওইটা ভবিষ্যতে যদি আপনারা কেউ এই লাইনে আরো পড়াশোনা করতে চান তাদের জন্য। ঠিক আছে, কিন্তু আপাতত আমরা যে কাজটা করছি, যে আমরা এই ডাটা সেটটা কালেক্ট করছি এবং বা রেসপন্স গুলা কালেক্ট করছি এবং এগুলাকে আমরা ক্লিন করছি, ডাটা ক্লিনিং। ঠিক আছে, ডাটার কোয়ালিটি সম্পর্কে আমরা কমেন্ট করব। ঠিক আছে, শেষমেশ এই ডাটাটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্ট করব। আচ্ছা, ক্লিন ডাটার সময় কতগুলো ইস্যু আসতে পারে, যেমন আইডেন্টিফাই মিসিং ডাটা, ডিলিট অর ফিল। তো আমাদের যে গুগল ফর্মের অপশনটা আমরা দিয়েছি, এটাতে হয়তো মিসিং ডাটার অপশনটা নাই, কারণ হচ্ছে আমি সবগুলা কোয়েশ্চেনকে ম্যান্ডেটরি করে দিয়েছি। সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার না দিলে সে কিন্তু ফিল আপ করতে পারে না। ঠিক আছে, তো অনেক সময় এরকম দেখা যায় যে অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার মানুষজন দিচ্ছে না, পাওয়া যাচ্ছে না, বা কোনো কারণে মিসিং হয়ে গিয়েছে। সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়। ঠিক আছে, তারপরে আরেকটা উদাহরণ দিয়েছে যে আউটলায়ার্স। আউটলায়ার্স বলতে কি বোঝায়, কেউ কি জানেন আউটলায়ার্স? যেই ডাটাটা আমার নর্মাল যে ডাটাগুলো সেগুলোর বাইরে পড়ে যেটা। নর্মাল যে রেঞ্জে থাকার কথা সেটার বাইরে। ঠিক আছে, ধরেন সবাই একটা সোসাইটির, আপনি যাদেরকে জিজ্ঞেস করেছেন সবাই মোটামুটি একটা রেঞ্জের মধ্যে অ্যান্সার দিচ্ছে। ধরেন 20 থেকে 40-এর মধ্যে সবাই অ্যান্সার দিচ্ছে, এর মধ্যে একজন অ্যান্সার দিলে হচ্ছে 5325। ঠিক আছে, সো অবভিয়াসলি আইদার উনি মানে একদম এক্সেপশনাল অথবা ভুলক্রমে এটা হতে পারে। ঠিক আছে, সো এটা কি আপনি অ্যানালাইসিসের সময় রাখবেন নাকি বাদ দিয়ে দিবেন? ঠিক আছে, এটা একটা ডিসিশন নেওয়ার ব্যাপার। যেমন আমাদের যেই আহ, প্রথম যে উদাহরণটা দেখেছিলাম এক্সাম্পলে, যে স্টুডেন্ট এনরোলমেন্টের উপর বেসিস করে কতজন ফ্যাকাল্টি। তো এখানে আমার যদি ঢাকা শহরের সবগুলা ইউনিভার্সিটির এরকম একটা ট্রেন্ড আমি দেখি যে একটা স্ট্রেট লাইন ফলো করতেছে, এর মধ্যে এই একটা বা দুইটা অনেক বাইরে থাকতে পারে, যাদের হয়তো অনেক স্টুডেন্ট কিন্তু টিচার অনেক কম, অথবা যাদের হয়তো টিচার স্টুডেন্ট অনেক কম কিন্তু টিচার অনেক বেশি। ঠিক আছে, তো সেগুলাকে কি আমরা আউটলায়ার হিসেবে কনসিডার করবো নাকি? ঠিক আছে, অনেক ক্ষেত্রে আউটলায়ার হিসেবে কনসিডার করা হয়। তো আউটলায়ার যদি কনসিডার করি, হ্যাঁ, এই এই দুইটাকে যদি কনসিডার না করে সবগুলো ডেটা পয়েন্ট দিয়ে আমার স্ট্রেট লাইনটা আপনার ফিট করি, বেস ফিটেড কার্ভ যেটা, তাহলে এরকম লাইন পাওয়া যাচ্ছে। আর যদি আউটলায়ার দুইটাকে মনে করি যে না, এই দুইটা ডাটা আমাকে ভুল করে চলে আসছে, এই দুইটা ডাটার মধ্যে প্রবলেম আছে, প্রবলেমেটিক ডাটা, এই দুটাকে আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে যদি আবার নতুন করে করি তাহলে দেখবেন যে আপনার হয়তো রিগ্রেশন লাইনটা একটু মুভ করতে পারে, তো আমার কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সো আউটলায়ার দেখে বুঝতে হবে যে এটা আপনার ডাটাবেজের মধ্যে কোনটা আউটলায়ার কোনটা অরিজিনাল ডাটা, এবং আউটলায়ার গুলাকে কনসিডার করে আপনার মডেলিং করলে একরকম হবে, কনসিডার না করে মডেলিং করলে আরেক রকম হবে। এবং ওদের পারফরমেন্স আপনি বুঝতে পারবেন যে ফোরকাস্টিং পারফরমেন্স থেকে, তাই না? দুইটা মডেল থাকলে, যেটা আউটলায়ার কনসিডার করা হয়েছে যেটাতে করা হয় নাই, দুইটা মডেলের পারফরমেন্স সাধারণত এক হওয়ার কথা না, ডিফারেন্ট হবে। আচ্ছা, to initially identify their relationships by drawing scatter plots. ঠিক আছে, তো আমার যে ডাটাগুলো আমি পাচ্ছি এক্স আর ওয়াই রিলেশনশিপ, সেটা প্রথমে আমরা স্ক্যাটার প্লটের মাধ্যমে তাদের রিলেশনশিপটা বোঝার চেষ্টা করতে পারি। ঠিক আছে, স্ক্যাটার প্লট বলতে কি বোঝায়, এখানে কতগুলো ছবি দেওয়া হয়েছে, কেস এ, কেস বি, কেস সি। এখানে এক্স আর ওয়াই কি আমি জানি না, জাস্ট মানে ধরে নিচ্ছে যে কোনো একটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে তিনটাতে কিন্তু আমরা তিন ধরনের রিলেশনশিপ দেখতে পাচ্ছি। তো প্রথম কেস এ, আমার ডাটা দেখে আমি বুঝতে পারতেছি যে এদের রিলেশনশিপটা এরকম যে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়বে, তাই না? এমন ভাবে সেট হয়েছে যে আমার দেখেই মনে হচ্ছে যে এটা একটা এরকম আপনার একটা স্ট্রেট লাইন হবে, এবং এই স্ট্রেট লাইনটার বৈশিষ্ট্য হবে যে আমার এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু আপনার বাড়বে। স্লোপের উপর বেস করে বাড়াটা কম বেশি হইতে পারে।
ঠিক আছে। এটা যদি আমার লাইনটা যদি এদিক দিয়ে যায়, হ্যাঁ, আমার ট্রেন্ড লাইন যদি আমি চিন্তা করি এটাকে, আমার ট্রেন্ড লাইন যদি এটা চিন্তা করি, এটা একটা হইতে পারে, কিন্তু এটা এরকম না হয়ে অন্যদিকেও যেতে পারতো, এদিকেও যেতে পারতো, অথবা এইদিকেও যেতে পারতো। ঠিক আছে, এটার উপর বেস করে তার আপনার কি পরিমাণ মানে ওয়াই এর ভ্যালু বাড়বে স্লোপের উপর বেস করে সেটা ভ্যারি করবে, কিন্তু আসলে জেনারেল রিলেশনশিপটা হচ্ছে যে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়বে। এটাতে হচ্ছে যে পরিমাণ বাড়বে এটাতে তার চেয়ে কম পরিমাণে বাড়বে, এটাতে তার চেয়ে বেশি পরিমাণে বাড়বে। স্লোপের পরিমাণের উপরে ডিপেন্ড। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু বাড়তে থাকলে মোটামুটি ওয়াই এর ভ্যালু বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা পিকে পৌঁছায়। পিকে পৌঁছানোর পরে তারপর আবার কমতে শুরু করে। ঠিক আছে, এক্স এর ভ্যালু বাড়তে থাকলে ওয়াই এর ভ্যালু বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা পিকে পৌঁছায়, পিকে পৌঁছানোর পরে আবার। আর এই ক্ষেত্রে মোটামুটি কনস্ট্যান্ট, এক্স এর ভ্যালু যাই হোক না কেন ওয়াই এর ভ্যালু মোটামুটি কনস্ট্যান্ট রেটে থাকে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা কোনো ধরনের অ্যানালাইসিস ছাড়া জাস্ট স্ক্যাটার প্লট করেই আমি কিন্তু ডাটা সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি, এক্স আর ওয়াই রিলেশনশিপের মধ্যে একটা আইডিয়া পাচ্ছি। তো এটা এক ধরনের আপনার ডাটা সম্পর্কে ইনিশিয়াল থটস পাওয়ার একটা ওয়ে। এর বাইরে আরেকটা আছে কোরিলেশন কোএফিশিয়েন্ট। ঠিক আছে, ক্যালকুলেটিং দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট। তো কোরিলেশন কোএফিশিয়েন্ট একটা স্ট্যাটিস্টিক্স টার্ম, এটার মাধ্যমে আমরা ডাটা সম্পর্কে আইডিয়া পেতে পারি। কোরিলেশন কোএফিশিয়েন্ট ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, রো এক্স ওয়াই হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স সিগমা ওয়াই, যেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স অথবা ওয়াই। ডেফিনেশনে কি বলতেছে, a measure determining the degree to which two variables are associated। আমার দুইটা ভ্যারিয়েবল আপনার কোন ডিগ্রিতে একজন আরেকজনের সাথে অ্যাসোসিয়েটেড, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনশিপটা কতটা স্ট্রং। ঠিক আছে, সো এটা হচ্ছে এই রিলেশনশিপটার মাধ্যমে বের করা হয়। কোভ্যারিয়েন্স এবং ভ্যারিয়েন্স এদের আপনার স্ট্যাটিস্টিক্যাল সূত্র আছে, তো সূত্র দিয়ে বোঝা যায়। ঠিক আছে, যে এটার ভ্যালু কত হবে, এক্স ওয়াই এর সূত্র আমরা আগে যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, একইভাবে ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স এগুলো বের করারও সূত্র আছে। তো আমার কোভ্যারিয়েন্স বা কোরিলেশন কোএফিশিয়েন্ট রো এক্স ওয়াই যেটা আমি বলছি, এটার ভ্যালু সবসময় আপনার -1 থেকে +1 এর মধ্যে থাকে। ঠিক আছে, -1 থেকে +1 এর মধ্যে থাকবে। এটা জেনারেল রুলটা কি, the closer the absolute value is to 1, the stronger the relationship is। আপনার ভ্যালুটা 1 এর যত কাছাকাছি হবে, আইদার পজিটিভ অথবা নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ দিয়ে বোঝায় আপনার মানে একটা বাড়লে আর একটা বাড়বে না কমবে। ঠিক আছে, প্লাস সাইন মানে দুইটা একই দিকে, যদি আমি এক্স এর ভ্যালু বাড়াই ওয়াই এর ভ্যালুও বাড়বে। ঠিক আছে, আর নেগেটিভ দিয়ে হচ্ছে ইনভার্স রিলেশনশিপ বোঝাচ্ছে। হ্যাঁ, আর আমার অ্যাবসলিউট ভ্যালু যেটা যদি একের কাছাকাছি হয় তাহলে ম্যাক্সিমাম স্ট্রংগেস্ট আপনার কোরিলেশন, আর এক থেকে যত কমতে থাকবে তত হচ্ছে কোরিলেশনটা কমতে থাকবে। যদি শূন্য হয়, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন কোএফিশিয়েন্ট যদি আপনার শূন্য হয় তাহলে তাদের মধ্যে আসলে কোনো আপনার রিলেশন নাই। সেটা চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে যে আমার +1 হলে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। ঠিক আছে, আর -1 হলে পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ। যদি 0 হয় তাহলে এই এক্স আর ওয়াই এর মধ্যে আমার কোনো রিলেশনশিপই নেই। ঠিক আছে, কোরিলেশনই নেই। Usage of correlation coefficient to identify x that are strongly associated with y। কোন x গুলো আপনার y এর সাথে strongly associated। To categorize x's based on their correlations, when choosing the independent variables in the regression function, only choose one from each category। আমাদের একটা ডাটাবেজে একই টাইপের একাধিক আপনার ভ্যারিয়েবল থাকতে পারে। ঠিক আছে, আমাদের ডাটাবেজে একই টাইপের অনেকগুলা ভ্যারিয়েবল থাকতে পারে, যেটা হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্টারডিপেন্ডেন্ট। আপনি যদি মডেল যখন ডেভেলপ করবেন সবগুলা ভ্যারিয়েবলকে যদি ইনক্লুড করেন, তখন একই টাইপের ভ্যারিয়েবল গুলার মধ্যে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম ক্রিয়েট হয়, যেটাকে বলা হয় মাল্টিকোলিনিয়ারিটি। ঠিক আছে, মাল্টিকোলিনিয়ারিটি এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, মডেলিং করার সময় অনেকগুলা ইস্যু আপনার ডেভেলপ হয়, এই ইস্যুগুলোকে আপনার স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। যদি এগুলোকে ঠিক মতো হ্যান্ডেল করা না হয় তাহলে আপনার মডেলটার পারফরমেন্স খারাপ হবে। ঠিক আছে, সো মডেলিংও এক ধরনের আর্ট। ঠিক আছে, এটা এটা মানে এক একজন ভালোভাবে বিল্ড করতে পারে। যেমন আপনারা হয়তো সবাই সিভিল ইঞ্জিনিয়ার হবেন,
একটা লাইফের একটা পর্যায়ে গিয়ে সবাই ইন্ডিপেন্ডেন্টলি আপনার বিল্ডিং বানাইতে পারবেন, বিল্ডিং এ ডিজাইন করতে পারবেন, কিন্তু তারপরে দেখা যাবে যে কেউ কেউ অন্যদের চেয়ে ভালো বানাচ্ছে। ঠিক আছে, আইদার তার এক্সপোজার, তার এক্সপেরিয়েন্স এগুলোর উপর বেস করে কেউ কেউ আপনার বিল্ডিং ডিজাইন গুলো ভালো করতেছে, কেউ কেউ অতটা ভালো করতে পারতেছে না। ঠিক আছে, একই রকম ভাবে মডেল, একই মডেল একজন তৈরি করতে পারে, আবার আরেকজনও তৈরি করতে পারে। ঠিক আছে, একই ডাটা সেট দিয়ে মডেল তো আর সেম হবে না, ডাটা সেট দুইটা সেম। ঠিক আছে, কিন্তু কে আপনার মডেল ডেভেলপ করার স্টেপ গুলাকে ভালো মতো ফলো করেছে এবং যত ধরনের ইস্যু ক্রিয়েট হইতে পারে সেগুলাকে স্মার্টলি হ্যান্ডেল করেছে, তার মডেল তত ভালো আপনার পারফর্ম করার পসিবিলিটি বেশি থাকবে। ঠিক আছে, সেই মডেলের ফিট ভালো হবে, সেই মডেলের ফোরকাস্টিং অ্যাকুরেসি ভালো। ঠিক আছে, তো এখন আমরা মাল্টি কোলিনিয়ার একটা উদাহরণ দেখি। এখানে আপনার কোরিলেশন কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স দেখানো হচ্ছে। কোরিলেশন কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তো আমার একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটে কতগুলো ভ্যারিয়েবলের কথা এখানে বলা আছে। ঠিক আছে, ভ্যারিয়েবল গুলো কি কি? ডেইলি ট্রাক ভলিউম টু ইউএস। ঠিক আছে, প্রতিদিন কি পরিমাণ ট্রাক ভলিউম চলাচল করে। ঠিক আছে, স্নোফল ইউএস এর ডাটা থেকে নেওয়া হয়েছে, সো এই জন্য স্নোফল আসছে যে বরফ পড়লে কত ইঞ্চি বরফ পড়তেছে। অ্যাকুমুলেটিভ গ্রাউন্ড স্নো ডেপথ, ওই দেশে বরফ পড়ে, তারপরে ওই দেশের যে সিটি কর্পোরেশন আছে বা রাস্তার মানুষজন আছে তারা হচ্ছে অফিসিয়াল সরকারি মানুষজন আছে, তাদের একটা কাজই হচ্ছে রাস্তা থেকে বরফ পরিষ্কার করা, তাই না? কারণ বরফ বেশি জমে গেলে আপনার রাস্তায় গাড়ি ঘোড়া চালানো ডিফিকাল্ট হয়। এই বরফ পরে তারা হচ্ছে বিভিন্ন মেশিনের সাহায্যে, বিভিন্ন যানবাহনের সাহায্যে এই বরফ গুলাকে হচ্ছে রাস্তা থেকে সরায়, ঠিক আছে, ক্লিন করে। ঠিক আছে, তো যখন আপনার উইন্টারে বেশি পরিমাণ বরফ পড়ে তখন দেখা যায় যে কন্টিনিউসলি বরফ পড়েই যাচ্ছে, তো সেই সময় অনেক ক্ষেত্রে আপনার রাস্তায় গ্রাউন্ড কি বলে অ্যাকুমুলেশন হয়ে যায়, বেশ কিছু পরিমাণ বরফ জমা হয়ে যায়, মানে ওরা পরিষ্কার করে কুলাইতে পারে না, তখন হচ্ছে অ্যাকুমুলেটিভ গ্রাউন্ড স্নো ডে, কি পরিমাণ বরফ রাস্তায় জমা হয়ে আছে। তারপর হচ্ছে অ্যাভারেজ উইন্ড স্পিড, মাইলস পার আওয়ার, অ্যাভারেজ টেম্পারেচার। তো এখন আমি ভ্যালুগুলা দেখার আগে আপনাদের কি মনে হয় এখানে কোন ভ্যারিয়েবল গুলা একটা আরেকটার সাথে আপনার স্ট্রংলি কানেক্টেড থাকবে, আইদার পজিটিভলি অথবা নেগেটিভলি? কোনগুলোর মধ্যে কোরিলেশনের ভ্যালু বেশি হবে বলে আপনার মনে হয়? এই ভ্যালুটা এই ভ্যালুগুলো না দেখে আপনারা এমনি কমন সেন্স দিয়ে চিন্তা করেন, কোনটার সাথে কোনটার সম্পর্ক এমন হবে যে আপনার এদের কোরিলেশনটা স্ট্রং হবে বলে মনে হয়? কোরিলেশন কোএফিশিয়েন্ট, স্নোফল আর অ্যাকুমুলেটিভ গ্রাউন্ড স্নো ডেপথ। স্নোফল আর অ্যাকুমুলেটেড গ্রাউন্ড স্নো ডেপথ, তো এটা কিন্তু আপনার স্ট্রংলি কোরিলেটেড হওয়ার কথা। কারণ কি, দুইটা কিন্তু মানে একই ভেরিয়েবলকে আসলে ডিরাইভ করে তৈরি করা হয়েছে, তাই না? প্রথমটা হচ্ছে নর্মালি কি পরিমাণ বরফ পড়তেছে, আর সেকেন্ডটা হচ্ছে রাস্তায় কি পরিমাণ জমা হচ্ছে। ঠিক আছে, রাস্তায় কি পরিমাণ জমা হচ্ছে এটা মেনলি ডিপেন্ড করতেছে যে আমার কি রেটে পরিষ্কার করা হচ্ছে। ঠিক আছে, সো এই দুইটার মধ্যে কিন্তু আপনার একটা ভালো কোরিলেশনশিপ থাকার কথা, এবং এটা আমরা দেখতে পাচ্ছি আছে। কিভাবে আছে? যে স্নোফল বরাবর যদি আমরা আগাই, হ্যাঁ, এখানে অ্যাকুমুলেটিভ গ্রাউন্ড স্নো ডেপথ এটার ভ্যালু হচ্ছে 0.339, মোটামুটি ভালোই একটা আপনার সংখ্যা। ঠিক আছে, আপনার এটা হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে স্নোফল যত বাড়বে অ্যাকুমুলেটিভ গ্রাউন্ড স্নো ডেপথ তত বাড়বে। ঠিক আছে, প্লাস সাইন দিয়ে কি বুঝতেছি? স্নোফল যত বেশি হবে অ্যাকুমুলেটেড গ্রাউন্ড স্নো ডেপথ তত বাড়ার কথা। ঠিক আছে, যেগুলোতে নেগেটিভ সাইন হবে সেটা হচ্ছে একটা বাড়লে অন্যটা কমবে। ঠিক আছে, এইটা একটা হচ্ছে আমার স্ট্রং। ঠিক আছে, আরেকটা দেখি আরেকটা কোনটাতে আছে, এই যে এইটাতে সবচেয়ে বেশি মনে হচ্ছে। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা মনে হচ্ছে এইটাই, -0.603। এটা কার কার মধ্যে? একটা হচ্ছে অ্যাকুমুলেটিভ গ্রাউন্ড স্নো ডেপথ ইন ইঞ্চ, আর একটা হচ্ছে এভারেজ টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এখানেও রিলেশনশিপটা নেগেটিভ মানে বোঝাচ্ছে যে ইনভার্স রিলেশনশিপ, অর্থাৎ আমার যদি টেম্পারেচার বাড়ে তাহলে আমার অ্যাকুমুলেটিভ গ্রাউন্ড স্নো ডেপথের পরিমাণ কমার কথা, তাই না? তাই তো মেক সেন্স করে, আমার যত টেম্পারেচার বাড়বে, পরিবেশের টেম্পারেচার যত বাড়বে ততই তো হচ্ছে আপনার কি বরফ গলতে শুরু করবে, তাই না? পজিটিভ দিকে যদি চলে যায় তাহলে তো আপনার গলতে শুরু করবে। টেম্পারেচার নেগেটিভে থাকলে তখন না হচ্ছে আপনার বরফ হয়,
তাই না? কিন্তু টেম্পারেচার আমার যদি এভারেজ টেম্পারেচার বাড়তে থাকে তাহলে তো বরফ জমার কোনো কারণ নাই, ওই টেম্পারেচার কারণে হচ্ছে বরফ গলে পড়ে যাবে, তাই না? এই জন্য দেখেন এদের মধ্যে আপনার নেগেটিভ রিলেশনশিপ, কিন্তু এটা কিন্তু সরাসরি স্নোফলের সাথে কানেক্টেড না। কানেক্টেড কোনটার সাথে? অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেড হচ্ছে পরের, যখন বরফ পড়লো তখন তো পড়েই গেল, ঠিক আছে, কিন্তু এরপর এটা কতক্ষণ জমা হয়ে থাকবে সেটা তো আশেপাশের টেম্পারেচার এগুলোর উপর ডিপেন্ড করবে, তাই না? টেম্পারেচার যদি বাড়ে যায় বরফগুলো তাড়াতাড়ি গলে যাবে, ঠিক আছে। তাহলে এটা দেখা গেল যে আপনার টেম্পারেচার বেশি হইলে আপনার অ্যাকুমুলেটেড গ্রাউন্ড স্নো ডেপথ কিন্তু আপনার কমে যাবে। এই জন্য এটা হচ্ছে নেগেটিভলি কানেক্টেড, কিন্তু এদের মধ্যে কোরিলেশনটা অনেক বেশি, এদের মধ্যে কোরিলেশনটা অনেক বেশি। আবার কোনটার মধ্যে একদম কোরিলেশন নাই, একটার সাথে একটা সম্পর্কই নেই, যেমন কি ডেইলি ট্রাক ভলিউম টু ইউএস এবং অ্যাভারেজ উইন্ড স্পিড, কত জোরে বাতাস হবে এটার সাথে আপনার ডেইলি ট্রাক ভলিউম হওয়া মানে কোরিলেটেড হওয়ার পসিবিলিটি অনেক কম, এই ডাটাবেস থেকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমার অ্যাভারেজ উইন্ড স্পিড কত হচ্ছে সেটার সাথে আমার ট্রাক ভলিউমের তেমন কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। এইভাবে একটার সাথে আরেকটার আমি কোরিলেশন ম্যাট্রিক্স আমি আগে থেকে অ্যানালাইসিস করতে পারি, এবং সেটার উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা যখন মডেলটা ডেভেলপ করব, আমাদের মডেলের মধ্যে আমাদের এই যদি মডেলের শেপটা হয়ে থাকে যে y is equal to some a1 plus b1 x1 plus b2 x2 plus b3 x3 plus dot 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 bn xn, ঠিক আছে, এরকম যদি আমাদের মডেল হয়ে থাকে, এখানে x1 x2 x3 গুলো কোনগুলো হবে, এগুলো কি আমার অ্যাভেলেবল যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলাই কি হবে নাকি স্পেসিফিক কোনগুলো হবে, ঠিক আছে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে এদের স্ট্যাটিস্টিক্যাল ফিটের উপরে। একটা স্ট্যাট আছে টি স্ট্যাটিস্টিক্স, টি স্ট্যাট বলা হয়। এটা যদি সিগনিফিকেন্ট হয় তখনই আমি ওটাকে মডেলে ইনক্লুড করি। আমার মডেল ডেভেলপ করার সময় টি স্ট্যাট যদি সিগনিফিকেন্ট না হয় তাহলে কিন্তু আমি তাদেরকে মডেলে ইনক্লুড করব না, তারা ইনসিগনিফিকেন্ট। তো তাদের ক্ষেত্রে আমার কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু কোনো মূল্য থাকবে না, কোএফিসিয়েন্ট গুলো জিরো হয়ে যাবে, ঠিক আছে। একমাত্র শুধুমাত্র যেগুলো হচ্ছে তাদের টি স্ট্যাটিস্টিক্স গুলো সিগনিফিকেন্ট থাকবে সেগুলোকে মডেলে ইনক্লুড করবো, এবং এটা একটা ভালো ইন্ডিকেশন আমি পাবো এই কোরিলেশন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে। যেগুলোর মধ্যে আপনার স্ট্রং কোরিলেশন থাকবে সেগুলো আপনার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হওয়ার চান্স বেশি থাকবে, যেগুলো উইকলি কানেক্টেড থাকবে সেগুলো হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হওয়ার চান্স অনেক কম থাকবে, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার। জিনিসগুলো কি কঠিন লাগছে? হ্যাঁ, না স্যার। আচ্ছা। এখন হচ্ছে স্পেসিফিকেশন অফ রিগ্রেশন ফাংশনস। তো এটার মধ্যে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে আমার ফাংশনাল ফর্মটাকে বের করতে হবে, অর্থাৎ এটা কি লিনিয়ার রিলেশনশিপ হবে নাকি নন লিনিয়ার হবে নাকি লগারিদমিক হবে নাকি অন্য কোনো হবে, কোয়াড্রেটিক হবে সেটা। আর সেকেন্ড হচ্ছে আমার যে প্যারামিটার গুলো আছে বা কোএফিসিয়েন্ট গুলো আছে এ বি যতগুলো থাকবে সেগুলো ভ্যালু বের করতে হবে, তাই না? এই ভ্যালুগুলো বের করতে পারলে আমার মডেলটা হবে, ঠিক আছে। সো এখানে ফাংশনাল ফর্মের উদাহরণ দিয়েছে যে লিনিয়ার হইলে y = a + bx, নন লিনিয়ার হইলে এক্সপোনেনশিয়াল হইতে পারে, লগারিদমিক হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। আমরা এই ক্লাসে শুধুমাত্র লিনিয়ারটাকেই ফোকাস করব, পরবর্তীতে আপনারা যদি ট্রান্সপোর্টেশন মডেলিং নিয়ে কাজ করেন শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে আমরা নন লিনিয়ার গুলো নিয়েও আলোচনা করতে পারি, ঠিক আছে। আবার নন লিনিয়ার ফর্মস ক্যান বি ট্রান্সফর্ম টু লিনিয়ার ফর্মস বিফোর দ্য প্যারামিটার এস্টিমেশন, ঠিক আছে, ওটাও একটা মেথড আছে। পারপাস আমরা হচ্ছে প্যারামিটার গুলোকে বের করতে চাচ্ছি, অর্থাৎ এ আর বি এর ভ্যালু বের করতে চাচ্ছি, প্লাস এদের মিনিং বুঝতে চাচ্ছি, ঠিক আছে। টু এস্টিমেট দ্য ভ্যালুজ অফ দ্য আননোন প্যারামিটারস ইন আ রিগ্রেশন ফাংশন, এ আর বি এর ভ্যালু কনস্ট্যান্ট গুলো বা কোএফিসিয়েন্ট গুলো ভ্যালু বের করব এবং এদের মানে বুঝতে চাচ্ছি, ঠিক আছে, এরা কি বোঝাতে চায়, ঠিক আছে। সো এখানে প্রথমটাতে কি বললো, y is equal to a plus bx plus epsilon, এখানে a the value of y when x is equal to 0, আর কোনো কারণে যদি এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এটার ভ্যালু 0 হয়ে যায় তাহলে আমার y এর ভ্যালু যেটা থাকে সেটাই হচ্ছে a এর ভ্যালু, তাই না? y এর ভ্যালু যেটা থাকে সেটাই হচ্ছে a এর ভ্যালু। আর b এর ভ্যালুটা কি? the change of y if x is increased by 1 unit, the marginal impact of x on y,
অর্থাৎ এক্স এর ভ্যালু আমি 10 থেকে 11 করলাম, তাহলে আমার ওয়াই এর ভ্যালু কি পরিমাণ বাড়বে? এক্স এর ভ্যালু, ঠিক আছে, আগে একটা কন্ডিশনে ছিল 10 ছিল তার ভ্যালু, এখন 11 হইলো। এই যে একটা ইনক্রিজ হলো এক্স এর ভ্যালুতে, তাহলে আমার ওয়াই এর ভ্যালু কি পরিমাণ বাড়বে ওইটাই কিন্তু বি এর ভ্যালু দ্বারা ইন্ডিকেট করবে, তাই না? আগে যত ছিল, ঠিক আছে, আগে যত ছিল, ধরেন এক্স এর ভ্যালু 10 ছিল এবং বি এর ভ্যালু হচ্ছে 5, আমি কোনোভাবে মডেলিং করে আমি বি এর ভ্যালু পাইছি 5, ঠিক আছে, বাকি সবগুলো তো সেম আছে, এ সেম, এপসাইলন বা অন্য সব কিছু সেম। এখন এখানে যখন এক্স এর ভ্যালু আপনার 10 ছিল, তখন আমি এখান থেকে পাচ্ছি ভ্যালুটা হচ্ছে 50। এখন এটা বেড়ে 11 হয়ে গেল, তাহলে আমি পাইলাম 55। ঠিক আছে, এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালু 1 বাড়ার কারণে, 1 ইউনিট বাড়ার কারণে আমার ওয়াই এর ভ্যালু কিন্তু 5 ইউনিট বাড়ছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমি এই বি কোএফিসিয়েন্টের ভ্যালুটা থেকে বুঝতে পারছি। ঠিক আছে, বি এর কোএফিসিয়েন্টটা যত বড় হবে, তত আমি বুঝতে পারবো যে তার ইম্প্যাক্টটা, মার্জিনাল ইম্প্যাক্টটা তত বেশি। এক্স এর ভ্যালু অল্প বাড়লে ওয়াই এর ভ্যালু বেশি বাড়বে, যদি আমার কোএফিসিয়েন্টের ভ্যালু বড় হয়। কোএফিসিয়েন্টের ভ্যালু যদি ছোট হয়, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু বাড়লেও ওয়াই এর ভ্যালু অতটা বাড়বে না। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে প্যারামিটার গুলোকে কিভাবে বের করে, এটাই আমি আপনাদেরকে আগের ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে এটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করা যায়, এবং আপনারা বলেছিলেন যে স্ট্যাটের কোন একটা কোর্সে এটা বের করা শিখেছিলেন। তো এটা অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড, ওএসএল ও বলা হয় অনেক সময়, ওএলএস বলা হয়। To minimize the sum of squared residuals or errors between the observations and the expected values of the dependent variables. ঠিক আছে, তাহলে এখানে আমার এই গোল হচ্ছে সাম অফ স্কোয়ার্ড এরর্স। ঠিক আছে, এটাকে এসএসই দ্বারা বলেছে, শর্টে অনেক সময় ই দ্বারা, স্মল ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমার যদি একটা বড় ডাটা সেট থাকে, যেটা 100টা ডাটা আছে, 100টা রো আছে, ঠিক আছে, সবগুলোর জন্য আমার ওয়াই এর ভ্যালু আমি জানি। ঠিক আছে, আমার ডাটাবেস যেখানে আমার ওয়াই এর ভ্যালু জানা আছে, x1 x2 x3 ভ্যালু জানা আছে, ঠিক আছে, সবগুলা ভ্যালু জানা আছে, এরকম জানা আছে। এটার জন্য আমি একটা মডেল ডেভেলপ করলাম, মডেল থেকে আমি হচ্ছে আমার প্রেডিক্টেড ওয়াই এর ভ্যালু আমি বের করতে পারছি, প্রেডিক্টেড ওয়াই এর ভ্যালু বের করতে পারছি। ঠিক আছে, সবগুলা বের হয়ে গেলে তখন আমার প্রত্যেকটা অবজারভেশনে ওয়াই এবং ওয়াই প্রেডিক্টেড ওয়াই এর যে ডিফারেন্স, সেটা আমি বের করতে পারবো। এই ডিফারেন্সের স্কোয়ারের সামেশন মিনিমাম যখন আমি করতে পারবো, তখনই হচ্ছে আমার এই ওএলএস এস্টাবলিশ হবে। এটা হচ্ছে আমার গোল, আমার মিনিমাম করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে, যে অবজার্ভ ওয়াই আছে সেটা থেকে আমি বাদ দেবো কোনটা, আমি বাদ দেবো হচ্ছে আমার প্রেডিক্টেড ওয়াই এর ভ্যালুটা, বাদ দিয়ে সেটাকে স্কোয়ার করে সামেশন দেব। এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই আই অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফাইড ইকুয়েশন। এইটা বের করার জন্য আমার এ এ ড্যাশ আর বি ড্যাশ এটা বের করার এরকম সূত্র আছে, ঠিক আছে, যেটা হয়তো আপনার স্ট্যাটের কোর্সে করে এসেছেন। ঠিক আছে, তো এটাকে বের করার জন্য যদি সিম্পলেস্ট ফর্মে হয়, তখন এভাবে সমাধান করা যেতে পারে যে এ এর ভ্যালু হবে ওয়াই বার মাইনাস বি বার এক্স বার, এখানে এক্স বার আর ওয়াই বার হচ্ছে তাদের মিন ভ্যালু, অবজার্ভ এক্স এর মিন ভ্যালু আর অবজার্ভ ওয়াই এর মিন। ঠিক আছে, সেখান থেকে আপনি এই দুটো ভ্যালু বের করতে পারবেন, কিন্তু এটার জন্য বি বার লাগবে। বি বার বের করার জন্য এই সূত্রটা করবেন, এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এক্স বার হচ্ছে আমার মিন ভ্যালু অফ অবজার্ভ এক্স, আর এক্স আই হচ্ছে প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা ভাবে বের করতে হবে। আমি প্রত্যেকটা রো এর জন্য একটা করে ভ্যালু পাবো, সেই ভ্যালু গুলাকে আমি আলটিমেটলি যোগ করে এখান থেকে এই ভ্যালু গুলাকে বের করতে পারবো। এখান থেকে বি বার এবং এ বার দুটারই ভ্যালু বের করা পসিবল। এটা হচ্ছে বেসিক, এই বেসিক দিয়েই আপনার এই জিনিসটাকে বের করা হয়। ঠিক আছে, তো এটার অঙ্ক আমি দেখালাম না, এটার অঙ্ক আমার এক্সপেকটেশন হচ্ছে যে আপনারা অন্য কোর্স থেকে অলরেডি শিখে এসেছেন, কিন্তু এই বেসিকটা দিয়েই হচ্ছে রিগ্রেশনের প্যারামিটার গুলোকে বের করা হয়। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে আমি যে টি স্টেটের কথা বলেছিলাম সেটা সম্পর্কে বলেছে যে আমার টি স্ট্যাটিস্টিক্স কিরকম থাকছে। ঠিক আছে, সো আমার যেই প্যারামিটার গুলো বের করছি তারা 0 থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা সেটা আমাকে চেক করতে হবে, স্ট্যাটিস্টিক্যালি চেক করতে হবে যে আমি যেই প্যারামিটার গুলো বের করছি সেগুলো 0 থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা। এটার জন্য একটা হাইপোথিসিস টেস্ট করা হয়। হাইপোথিসিস টেস্ট কি আপনারা শিখেছেন? না স্যার। শিখেন নাই?
স্ট্যাট কোর্সে শিখেন নাই? ওকে, তো না স্যার। হাইপোথিসিস টেস্ট হচ্ছে এরকম একটা কনসেপ্ট যে আপনার একটা হাইপোথিসিস ধরা হয়, হ্যাঁ, একটা হাইপোথিসিস ধরা হয়। যেমন ধরেন একটা উদাহরণ দেই, যে আমাদের স্পেসের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার সামনে যেহেতু আফতাবনগরে, মানে এই উদাহরণটা দিয়েছিলাম, এই জন্য মানে জিজ্ঞেস করলাম যে এটা আগে করিয়েছি নাকি, মনে হয় এই রিলেটেড কিছু একটা করিয়েছিলাম। সো ইস্ট ওয়েস্টের সামনের রাস্তা দিয়ে আপনার আফতাবনগরে এখন তো প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, প্রচুর বিল্ডিং হচ্ছে, তাহলে অনেকগুলা ট্রাক যায়, ঠিক আছে, এরকম আপনার মালামাল ক্যারি করে, বিল্ডিং ম্যাটেরিয়ালস ক্যারি করে। এই ট্রাকগুলো অনেক সময় জোরে যায়, ঠিক আছে, ইস্ট ওয়েস্টের সামনের যে রাস্তাটা দিয়ে অনেক জোরে গাড়ি চালিয়ে চলে যায়, যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আপনার রিস্কি, স্টুডেন্ট বা যে কোনো পথচারীর জন্য রিস্কি, ঠিক আছে। তো এই জন্য আমাদের কর্তৃপক্ষ ডিসাইড করলো যে তারা এটার সামনে, ইস্ট ওয়েস্টের গেট গুলোর সামনে আপনার স্পিড ব্রেকার দিবে, ঠিক আছে, স্পিড ব্রেকার দিবে। এই যে স্পিড ব্রেকারটা দেওয়া হলো, এই স্পিড ব্রেকার দেওয়ার কারণে আমার গাড়ির স্পিড কতটুকু কমলো, এটার একটা স্টাডি আমরা করতে যাচ্ছি। অর্থাৎ আমরা যে কাউন্টার মেজারটা অ্যাপ্লাই করলাম, কাউন্টার মেজারটা অ্যাপ্লাই করার কারণে আমার রেজাল্টটা কি আসলো, এটার জন্য একটা বিফোর আফটার স্টাডি করতে হবে। বিফোর আফটার স্টাডি কনসেপ্টটা কি, আমাদের স্পিড ব্রেকারটা ইনস্টল করার আগে, তৈরি করার আগে আমাকে ডাটা নিতে হবে। ডাটাটা কিরকম নেবো, ধরেন আমি একদিনের ডাটা নিলাম বা 1 ঘন্টা ডাটা নিলাম, যে ওই 1 ঘন্টা বা একদিনে আমার গাড়িগুলো যে যাচ্ছে, এভারেজে কয়টা গাড়ি যাচ্ছে এবং তাদের স্পিড কিরকম, তারা কত স্পিডে তারা মুভ করতেছে। আমি হয়তো এরকম একটা ভ্যালু পাইলাম যে ওই সময় আমি যতটুকু স্টাডি পিরিয়ড ছিল, ঠিক আছে, পিক আওয়ারের স্টাডি পিরিয়ড 2 ঘন্টা ছিল হয়তো মেবি, সেখানে 2 ঘন্টায় আমার এতগুলা গাড়ি গিয়েছে এবং তাদের অ্যাভারেজ স্পিড হচ্ছে মেবি 35 মাইল পার আওয়ার, ঠিক আছে, 35 মাইল পার আওয়ার। এরপরে আমার স্পিড ব্রেকারটা ইনস্টল করা হয়ে গেল, ঠিক আছে, স্পিড ব্রেকারটা ইনস্টল করা হয়ে গেল এবং আমি আফটার স্টাডি করছি। স্পিড ব্রেকার ইনস্টল করার পরে ওই একই টাইম পিরিয়ড নিলাম, ঠিক আছে, মেবি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, ওইখানে যে গাড়িগুলা যাচ্ছে তাদের অ্যাভারেজ স্পিড কত, তাদের অ্যাভারেজ স্পিড। এবার আমি পেলাম আমার অ্যাভারেজ স্পিড আসছে মেবি 33, ঠিক আছে, আগের বার ছিল 35 মাইল পার আওয়ার, এবার আসছে 33 মাইল পার আওয়ার। তাহলে আমি সাদা চোখে বলে দিতে পারি যে আমার অ্যাভারেজ স্পিড কমেছে 2 মাইল পার আওয়ার, আমার কমেছে কতটুকু, 2 মাইল পার আওয়ার। আগে 35 ছিল, এখন 33। কিন্তু আমার যখন ডাটা বেসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, তখন আসলে শুধুমাত্র কমলেই যে সেটাকে মানে ফ্রুটফুল সেটা বলা যাবে না, ঠিক আছে। যেমন ধরেন আমার যে স্পিড ব্রেকারটা এস্টাবলিশ করা লাগছে, এই জন্য হয়তো আমার কিছু খরচ আছে। স্পিড ব্রেকার হয়তো অতটা খরচে জিনিসপত্র না, কিন্তু অন্য যে কোনো একটা কাউন্টার মেজার আমি যেটা চুজ করলাম সেটা এস্টাবলিশ করার জন্য অনেক বেশি খরচ লাগতে পারে, সেখানে টেকনোলজিক্যাল সাপোর্ট লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে। তাহলে আমাকে এখন দেখতে হবে যে আমি যে জিনিসটা কাউন্টার মেজারটা অ্যাপ্লাই করতেছি সেটা যথেষ্ট সিগনিফিকেন্টলি আমাকে উপকার করছে না। 35 থেকে 33 মাইল পার আওয়ার হইলে আমার কি আসলে সিগনিফিকেন্টলি স্টুডেন্টদের বা পথচারীর সেফটি সেইভাবে এনশিওর হচ্ছে না, ঠিক আছে, সিগনিফিকেন্টলি কমতেছে না, আমার ভ্যালুটা কমছে ঠিক আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি কমছে না, যেটাতে আমি উপকৃত হইতে পারবো, তাই না। 35 থেকে 33 হয়েছে, 2 মাইল পার আওয়ার কমছে, এটা আসলে সিগনিফিকেন্ট ভ্যালু। এটা 35 স্পিডে গাড়িতে গাড়ি একটা মানুষকে ধাক্কা দিলে যে ধরনের ইম্প্যাক্ট হবে, 33 স্পিডে গাড়িতে ধাক্কা দিলে কি তার চেয়ে অনেক কম হবে নাকি হবে না? সেটা বের করার জন্য, খুবই ভাই। সেটা বের করার জন্য আমার স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স বের করার জন্য আমার যেই জিনিসটা করা লাগে সেটা হচ্ছে টি টেস্ট করা লাগে, টি টেস্ট করা লাগে। টি টেস্টের জিনিসটা হচ্ছে এরকম, আমরা একটা হাইপোথিসিস ধরে নিই, ঠিক আছে, আমরা একটা হাইপোথিসিস ধরে নিই যে আমার এটা সিগনিফিকেন্টলি কমেছে। তারপরে আমি টি এর ভ্যালুটা বের করি। টি এর ভ্যালু কিভাবে বের করা, যেখানে সূত্র দেওয়া আছে, সূত্রের সাহায্যে আপনি আপনার ডাটাবেস থেকে সহজেই বের করতে পারবেন। আপনার কোএফিসিয়েন্টের ভ্যালু এবং আরো কিছু স্ট্যান্ডার্ড এরর, এক্স এর ভ্যালু, এগুলো থেকে আপনি টি এর ভ্যালুটা বের করতে পারবেন, ঠিক আছে। এখন এই টি এর ভ্যালু যদি একটা আপনার থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে বেশি হয়, ঠিক আছে, তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আসলে আমার সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ছিল, ঠিক আছে। যেমন এখানে আমার হাইপোথিসিসটা ধরে নিয়েছি কি আমার বি এর ভ্যালু 0 হবে,
আমার যে কোএফিসিয়েন্ট, তাই না, a প্লাস bx, এই যে y ইকুয়াল টু a প্লাস bx প্লাস এপসাইলন, এখানে b এর ভ্যালুটা আমি হাইপোথিসিসে ধরে নিচ্ছি হচ্ছে 0 হবে, ঠিক আছে, 0 হবে, ঠিক আছে। এখন যদি আমি টেস্ট করে দেখি যে আমার টি এর ভ্যালুটা টি এর ভ্যালুটা আমার একটা ক্রিটিক্যাল টি স্ট্যাট ভ্যালুর চেয়ে বড় হচ্ছে, তখন আমি হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারবো এবং বলতে পারবো যে আমার এস্টিমেটেড কোএফিসিয়েন্ট বি এর ভ্যালুটা আসলে সিগনিফিকেন্টলি 0 এর চেয়ে ডিফারেন্ট হবে। এই ক্রিটিক্যাল ভ্যালুগুলো কোত্থেকে পাওয়া যায়? ক্রিটিক্যাল ভ্যালুগুলো হচ্ছে আপনার ওই যে বিভিন্ন স্ট্যাটের বইয়ে আছে, স্ট্যাটের বই থেকে পাওয়া যায়, ঠিক আছে। সেখানে তারা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে এই জিনিসগুলা ডেভেলপ করছে যে আমার ক্রিটিক্যাল টি এর ভ্যালু কত, ক্রিটিক্যাল জেড এর ভ্যালু কত, এই ভ্যালুগুলো তারা কিন্তু সব বের করেছে, ঠিক আছে। এবং এখানে কতগুলো টার্ম দেওয়া আছে, এটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ডি। আলফা দিয়ে বোঝাচ্ছে কনফিডেন্স ইন্টারভাল, আর ডি দিয়ে বোঝাচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে। সো ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে মেইনলি ডিপেন্ড করে হচ্ছে আপনার কতগুলা ডাটা পয়েন্ট আছে তার চেয়ে একটা কম, সরি, কতগুলো ডাটা পয়েন্ট আছে মাইনাস কতগুলো আননোন প্যারামিটার আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আর আলফাটা হচ্ছে আপনার কনফিডেন্স ইন্টারভ্যাল, আপনি কি 90% কনফিডেন্সে বলতে চান, নাকি 95% কনফিডেন্সে বলতে চান, নাকি 99% কনফিডেন্সে বলতে চান, ঠিক আছে। তো আমার টি স্টার যদি এই ক্রিটিক্যাল ভ্যালু ক্রস করে যায় তাহলে একরকম, আর যদি ক্রস না করে যায় তাহলে হচ্ছে আমার এটাই নাল হাইপোথিসিসটাই তখন গভর্ন করবে, ঠিক আছে। আমার মনে হয় এই টাইপের একটা কিছু আপনাদেরকে বলেছিলাম আগে, ঠিক আছে, এই জন্য আমি এটা জিজ্ঞেস করেছিলাম। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে আমার কনফিডেন্স লেভেল যদি 90% হয়, আলফার ভ্যালু 10% মানে হচ্ছে কনফিডেন্স 90%, সেক্ষেত্রে আমার টি স্টার এর ভ্যালু দ্বারা 1.645, আর যদি আলফার ভ্যালু 5% হয়, অর্থাৎ আমার কনফিডেন্স লেভেল 95%, তখন আমার এই টি এর স্ট্যান্ডার্ড ভ্যালু দ্বারা 1.960, ঠিক আছে। এটা জাস্ট এই দুইটা বেশি ব্যবহৃত হয় দেখে এই দুইটার ভ্যালু দিলাম। এছাড়া আমাদের যে কোনো স্ট্যাটের বই, স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্স এর বই আপনি যদি নেন, তাহলে ওই বইগুলোর পিছনে পাতা উল্টারে দেখবেন যে স্ট্যাটিস্টিক্স এর অনেকগুলো আপনার চার্ট দেওয়া আছে, ঠিক আছে। ওই চার্ট থেকে আমরা ক্রিটিক্যাল ভ্যালুগুলো সহজেই আপনার সিলেক্ট করতে পারি। আচ্ছা, এরপর নেক্সট যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে যে কনসেপচুয়াল ভ্যালিডিটি অফ দ্য এস্টিমেটেড প্যারামিটার। কনসেপচুয়াল ভ্যালিডিটি অফ দ্য এস্টিমেটেড প্যারামিটার। সো আমি আমার অ্যানালাইসিস অলরেডি করে ফেলেছি, রেগুলেশন অ্যানালাইসিস করে ফেলেছি, আমি এ এর ভ্যালু বের করে ফেলেছি, বি এর ভ্যালু বের করে ফেলেছি, এবং এদের সাইনও বের করে ফেলেছি, ঠিক আছে। এটা প্লাস না মাইনাস সাইন সেটাও আমি বের করে ফেলেছি, ক্যালকুলেশন থেকে বের করা যাবে। এখন আমার কাজ হচ্ছে যে আমি একটা কোএফিসিয়েন্ট বা প্যারামিটারের যে সাইনটা পেলাম, প্লাস অথবা মাইনাস, তাই না, এর বাইরে তো হবে না, প্লাস অথবা মাইনাস, এইটা কি আসলে রিয়েলিটি বা এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে না, রিয়েলিটি বা এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে না, ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমার ওয়াই বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ট্রাভেল ডিমান্ড, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ট্রাভেল ডিমান্ড ওয়াই, এবং এখান থেকে আমি একটা ইকুয়েশন বের করতেছি এ প্লাস বি ইন্টু এক্স, এন্ড এক্সটা আমি কি নিয়েছি, ট্রাভেল টাইম, ট্রাভেল টাইম, ঠিক আছে। তো এইখানে আমার এই রিলেশনশিপটা থেকে, এই মডেলটা থেকে আমি বুঝতে পারছি যে ট্রাভেল টাইম যত বাড়বে, ঠিক আছে, এখানে যেহেতু প্লাস সাইন আছে এবং বি এর ভ্যালু পজিটিভ যদি হয়, ঠিক আছে, ট্রাভেল টাইম যত বাড়বে ডিমান্ড তত বাড়বে, ট্রাভেলের ডিমান্ড তত বাড়বে, ঠিক আছে। কারণ এইটা কি আপনার কমন সেন্সে কমন সেন্সের সাথে যায়, বা এটা কি মেক সেন্স করে যে আমার ট্রাভেল টাইম যত বাড়বে মানুষের ট্রাভেল ডিমান্ড তত বাড়বে? একটা জায়গায় যেতে বেশি সময় লাগে, মানুষ কি বেশি বেশি করে ওই জায়গায় যেতে চাবে? না স্যার। মেক সেন্স না করে? স্যার। মেক সেন্স করে না, তাই না? মানুষ রাস্তায় বেশিক্ষণ থাকতে চাবে কেন? মানুষ তাড়াতাড়ি পৌঁছাতে চাবে। তাহলে ট্রাভেল টাইম বাড়লে কিন্তু ট্রাভেল ডিমান্ড কম হওয়া উচিত ছিল, ঠিক আছে। আমি এখনো ডাটা দেখি নাই, ডাটার নেচার দেখি না, আমি জাস্ট এই একজন আমাকে একটা মডেল ডেভেলপ করে এই জিনিসটা দেখাচ্ছে, আমি এটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করছি, ঠিক আছে। তো এটা কিন্তু আসলে আপনার মেক সেন্স করছে না, এই সাইনটা আসলে নেগেটিভ হওয়া উচিত ছিল, ট্রাভেল টাইম বাড়লে ডিমান্ড কমবে, এটাই আমার কাছে মেক সেন্স করছে। কিন্তু আমার এখানে যদি আমি প্লাস সাইন পাই তখন কোনো না কোনো সমস্যা আছে, আইদার মডেলটা ঠিক মতো ডেভেলপ করা হয়নি, মডেলটার ডাটা ঠিক মতো অ্যানালিসিস করা হয়নি, বা কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। সো সাইন অফ বি ইজ দ্য প্রবলেমেটিক হিয়ার, ঠিক আছে, নেগেটিভ হওয়া উচিত। এরপরে নেক্সট হচ্ছে মডেলের ফিট। আমি মডেল ডেভেলপ করে ফেলেছি অলরেডি, এখন আমি দেখতে চাচ্ছি যে মডেলটা আসলে কতটা ভালোভাবে তৈরি করা হয়েছে,
মডেলের পারফরমেন্স কিরকম। ফোরকাস্টিং অ্যাকুরেসির মাধ্যমে তো আমি একভাবে চেক করতে পারি, এর বাইরেও আরো কতগুলা স্ট্যাটিস্টিক্যাল টার্মিনোলজি আছে যেগুলার ভ্যালু দেখে আমরা বলতে পারবো যে আসলে মডেলটা কতটা ভালোভাবে ফিট করেছে। ঠিক আছে, এরকম একটা ভ্যালু হচ্ছে আপনার অ্যাডজাস্টেড আর স্কোয়ার, যেটা আপনারা স্ট্যাটে পড়ে এসেছেন, তাই না? আর স্কোয়ারের ভ্যালু, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু স্ট্যাটিস্টিক্সে পড়ে এসেছেন না? ইয়েস স্যার, গুডনেস অফ ফিট পড়েছেন নাকি পড়েন নাই? করেছি স্যার। গুড, পড়েছেন। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা মডেল ফিট বের করার ওয়ে। ঠিক আছে, এটা কি ডিফাইন করছে? The proportion of variability in a data set that is accounted for by the regression model, এটার ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। এটার ভ্যালু যত 1 এর কাছাকাছি যাবে তত হচ্ছে আমার মডেলটা ভালো ফিট করেছে। ক্লোজ টু 1 ভেরি গুড, ক্লোজ টু 0 ভেরি ব্যাড। আপনি একটা মডেল ডেভেলপ করলেন, ডেভেলপ করে ধরেন দুইজন দুইটা মডেল ডেভেলপ করলো, এ একটা মডেল ডেভেলপ করলো, তার আর স্কোয়ারের ভ্যালু আসছে, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু আসছে পয়েন্ট আপনার 85, আর আরেকজন বি আরেকটা মডেল ডেভেলপ করলো। ঠিক আছে, সেই মডেলের অ্যানালাইসিস শেষে দেখা গেল যে তার মডেল ফিট আর স্কোয়ার ভ্যালু আসছে 0.65। অবভিয়াসলি আমি বলতে পারবো যে এর মডেলটা বেটার হয়েছে, এর মডেলটা বেটার হয়েছে। এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে আসলে আর স্কোয়ারের ভ্যালুটা দিয়ে আসলে আমি কি বোঝাচ্ছি। আমি বলতেছি 1 হইলে ভালো, আর 1 থেকে যত কম হবে তত হচ্ছে খারাপ। এখানে এটার আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনি বুঝতে পারতেছেন। এখানে আপনার অনেকগুলা ডাটা মিলে, অনেকগুলা ডাটা পয়েন্ট, এই যে পয়েন্ট গুলা দেখা যাচ্ছে না, এইগুলো হচ্ছে সবগুলো ডাটা পয়েন্ট। এই ডাটা পয়েন্টের উপর রেসপেক্ট করে আপনার এই মডেলটা ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, y = a + bx এই ফর্মে মডেলটা ডেভেলপ করা আছে। এখন আর স্কোয়ারের ভ্যালু যত পারফেক্টলি 1 এর কাছাকাছি যাবে, এটা ইন্ডিকেট করে যে ওই পয়েন্টগুলো আসলে লাইনটার উপরই আছে। একদম যখন 1 হয়ে যাবে তার মানে কি, আমার সবগুলো পয়েন্ট ওই লাইনের উপরই আছে, এই জন্যই আমি আর স্কোয়ারের ভ্যালু 1 পাচ্ছি। ঠিক আছে, আর স্কোয়ারের ভ্যালু 1 থেকে যত কমবে তত দেখেন ডাটাগুলো স্ক্যাটার হচ্ছে। এখানে 1 ছিল, এখানে 0.991, কিছু ডাটা হচ্ছে কিছুটা স্ক্যাটার হয়েছে। এখানে আরেকটু বেশি স্ক্যাটার হয়েছে 904। 821 দেখেন ডাটাগুলো আরো বেশি স্ক্যাটার হচ্ছে। 493 এখন অর্ধেক হয়ে গেছে প্রায়। এখন দেখেন ডাটাগুলো কিন্তু প্রায় অনেক দূরে, এইদিকে চারদিকে ছড়ানো স্ক্যাটার ডাটা। 0.0526 একদমই কম, আসলে একদম আপনার চারদিকে ডাটা ছড়ানো, মাঝখানে জাস্ট লাইন দিয়েছেন। ঠিক আছে, এটা যে একটা ভালো মডেল সেটাও আসলে বলা যাচ্ছে না। ঠিক আছে, কারণ এটা এই মডেল এরকম হইতে পারতো, এদিক দিয়েও যাইতে পারতো, এদিক দিয়েও যাইতে পারতো, এদিক দিয়েও যাইতে পারতো, অনেকভাবে হইতে পারতো, তাই না? সো এইটা হচ্ছে একদম পুয়ার মডেল। আর স্কোয়ারের ভ্যালুটা যতটা আপনার 1 বা 1 এর কাছাকাছি যাবে সেটা মিন করছে যে পয়েন্ট গুলা ওই স্ট্রেট লাইনটা ততটা কাছাকাছি আছে, ততটা কাছাকাছি আছে। এবং এই জিনিসটা কিভাবে বের করা যায়, এটা সূত্রটা আছে, আপনারা সূত্র হয়তো দেখে এসেছেন। এন হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল, কে হচ্ছে আপনার কতগুলো প্যারামিটার আছে, ওয়াই আই আর ওয়াই আই প্রাইম হচ্ছে আপনার অবজার্ভ ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু। ঠিক আছে, এখান থেকে আর এর ভ্যালুটা বের করা যায়। সো এই ভ্যালুগুলো থেকে আমি বলতে পারবো যে মডেলটা কতটা ভালো। এই মডেলের আর স্কোয়ারের ভ্যালু 1 এর কাছাকাছি, সেই মডেল তত ভালো। ঠিক আছে, এক্সাম্পল, an example to evaluate the overall performance of a function. তো আমার ডেটা সেট ছিল, সেই ডেটা সেটের উপর বেস করে আমার দুইজন দুইটা মডেল ডেভেলপ করেছে। প্রথম জন ডেভেলপ করেছে কি, ট্রাভেল ডিমান্ড ওয়াই, এর ভ্যালু হচ্ছে 5900, এটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট এটা, মাইনাস 10 ইন্টু ট্রাভেল টাইম, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু আমি পেয়েছি 0.439। ঠিক আছে, আর দ্বিতীয় জন যে মডেলটা ডেভেলপ করেছে সেটার ভ্যালুটা আমি পেয়েছি 5200 মাইনাস 9.7 ইন্টু ট্রাভেল টাইম, একটা x1, আমার আরেকটা x আছে, x2 আছে, সেটা হচ্ছে মাইনাস 3.1 ইন্টু ফুয়েল কস্ট, এবং এটার অ্যাডজাস্টেড আর স্কোয়ার ভ্যালু আমি পেয়েছি 0.629। এখন আমাকে অ্যানালাইসিস করে বলতে হবে যে কোন মডেলটা ভালো, কোন মডেলটা বেটার। ঠিক আছে, আমরা যেই জিনিসগুলো শিখলাম সেগুলোর রেসপেক্টে আপনারা একটা একটা করে একটু ধরার চেষ্টা করেন তো আসলে আমার কোন জায়গায় মডেলটা একটা আরেকটার চেয়ে ভালো পারফর্ম করছে। বলেন তো কি স্যার কি কি ফাংশন ইস্যু টুটার রেসপেক্টে বলতে পারি, হ্যাঁ বলেন।
স্যার ফাংশন 2 টার ক্ষেত্রে আমার যেহেতু আর নাইমুল, স্কয়ারের, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা খুব আস্তে আসছে। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। স্যার আমার ফাংশন 2 এর ক্ষেত্রে অ্যাডজাস্টেড আর স্কয়ারের ভ্যালুটা যেহেতু 0.629, প্রথম ফাংশনে এটা ছিল 0.439। এইটা একটা হতে পারে যে এটার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার মডেলটা বেশি মানে প্রথমটা থেকে সেকেন্ডটা ভালো আর কি মডেল। তো এইটা স্যার একটা সেকেন্ড, মেজারমেন্ট। জি স্যার এটা একটা সেকেন্ডটা ওয়ানের মেজারমেন্ট। কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, গুড। এটা একটা মেজারমেন্ট যে এখানে অ্যাডজাস্টেড আর স্কয়ারের ভ্যালুটা বড়, তাহলে সেই হিসেবে একটা মেজারমেন্ট থেকে আমি বলতে পারতেছি যে এটা হচ্ছে আপনার ভালো পারফর্ম করছে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট পেলাম। সেকেন্ড, আর কি পয়েন্ট আছে? স্যার আরেকটা পয়েন্ট হতে পারে যে আমার সেই ফাংশন 2 তে বা এখানে ও দুইটা ভ্যারিয়েবল ধরেছে, একটা হচ্ছে ট্রাভেল টাইম আর একটা হচ্ছে ফুয়েল কস্ট। আর আমার যে ফাংশন 1 ওইখানে জাস্ট ট্রাভেল টাইমটাই ধরা হয়েছে, এটা একটা হতে পারে। এটাতে কোনটা ভালো বুঝতে পারতেছেন? স্যার যেহেতু আমার সেকেন্ডটাতে যেহেতু আমাদের রিয়েল লাইফে অনেক ধরনের ভ্যারিয়েবল হতে পারে এবং সেকেন্ডটাতে দুইটা ভ্যারিয়েবল যেহেতু কনসিডার করেছে, তাই আমার সেকেন্ডটা প্রথমটা থেকে ভালো মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে কিছু কথাবার্তা আছে। তো যত বেশি ভ্যারিয়েবল আপনি দিবেন, তত হচ্ছে মডেলটার আপনার এক্সপ্লোরিং অ্যাবিলিটিটা বাড়ে। ঠিক আছে, এক্সপ্লোরিং অ্যাবিলিটি বাড়ে, সে আপনার আরো বেশি আপনার রিলেশনশিপ গুলাকে এস্টাবলিশ করতে পারে। ঠিক আছে, প্রথম মডেলটা শুধুমাত্র ট্রাভেল টাইমের সাথে ডিমান্ডের রিলেশনশিপ এস্টাবলিশ করতেছে। এখানে শুধু ট্রাভেল টাইম না, ফুয়েল কস্টের সাথেও আপনার ডিমান্ডটার রিলেশনশিপটা এস্টাবলিশ করছে। কিন্তু এগুলো ইনক্লুড করার শর্তটা কি? এগুলো ইনক্লুড করার শর্তটা হচ্ছে এদের সবগুলার টি স্ট্যাটের ভ্যালু আপনার সিগনিফিকেন্ট হইতে হবে। ঠিক আছে, এবং আমরা দেখে আসছি যে যদি আমার 95% ধরি তাহলে 1.94, আর যদি 90% ধরি তাহলে 1.645। ঠিক আছে, একটা হচ্ছে 1.96, একটা হচ্ছে 1.645। তো সাধারণত মডেল যখন ডেভেলপ করা হয় তখন আমরা 95%ই চলে যাই। হ্যাঁ, 95% লেভেলের চেয়ে বেশি যেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট সেগুলোকেই আমরা করি। ঠিক আছে, সো আমার প্রথম শর্ত হচ্ছে যে আমি যদি দুইটাকে আমি রাখতে চাই মডেলের মধ্যে, তাহলে আমাকে চেক করতে হবে দুইটারই টি স্ট্যাটের ভ্যালু 1.96 এর চেয়ে বেশি আছে নাকি, আমার জানা থাকা লাগবে। ঠিক আছে, যদি দুইটারই টি স্ট্যাট 1.96 এর চেয়ে বেশি থাকে, তাহলে অবভিয়াসলি এই মডেলের আপনার আপনার এক্সপ্লেনেটরি ক্যাপাবিলিটি বেশি। এক্সপ্লেনেটরি ক্যাপাবিলিটি বেশি অর্থাৎ সে বেশি জিনিসের সাথে আমার ডিমান্ডটাকে রিলেট করতে পারছে, সেই হিসেবে এটাকে ভালো বলা যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, যে আমার যেহেতু দুইটা দুইটা ভ্যারিয়েবল আছে, শর্ত হচ্ছে যে দুইটারই যদি টি স্ট্যাট আমার 1.96 এর চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে আমি এটাকে ভালো বলবো। এমন যদি হয় যে এটার টি স্ট্যাট বা দুইটারই টি স্ট্যাট অথবা যে কোনো একটা টি স্ট্যাট হচ্ছে আমার 1.96 এর চেয়ে কম, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমি আর ভালো বলতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু এটাকে আমি আর ভালো বলতে পারবো না, তখন সেটা আমার খারাপ হয়ে যাবে। এবং এই জিনিসটাও কিন্তু একটা রিলেটেড ব্যাপার, যে আপনার এই ভ্যারিয়েবলের সংখ্যা যত বেশি হবে, যত বেশি আপনি x1 x2 x3 x4 x5 দিবেন, ওইটার একটা এফেক্ট কিন্তু আপনার অ্যাডজাস্টেড আর স্কয়ারে পড়ে। আপনি যত বেশি এক্স ঢুকাবেন, তত কিন্তু এই অ্যাডজাস্টেড আর স্কয়ার ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, এটা আপনারা পরে দেখতে পাবেন। যত বেশি এক্স আপনি ইনক্লুড করবেন, তত বেশি দেখবেন যে আপনার আর স্কয়ারের ভ্যালু বাড়ছে। সেই জন্য অবভিয়াসলি আপনার প্রত্যেকটা ভ্যারিয়েবলের টি স্ট্যাট যাতে 1.96 এর চেয়ে বেশি হয়, সেটা এনশিওর করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ডিসকাশন। থার্ড ডিসকাশন কি হতে পারে বলেন দেখি? আর কিছু নজরে পড়ছে? স্যার এই স্যার ট্রাভেল ডিমান্ডের এটা ব্যাপারটা হতে পারে, ট্রাভেল ডিমান্ডের ব্যাপারটা হতে পারে স্যার। উপরে তো স্যার 5,900 দেওয়া স্যার, নিচে 5,200 দেওয়া স্যার। উপরে স্যার এই যে টাইমের সাথে স্যার 10 গুণ হয়েছে, আর নিচে স্যার 9.7 গুণ হয়েছে ট্রাভেল টাইমের হ্যাঁ, সাথে স্যার। এটা থেকে আপনি কি ধারণা করতে পারছেন যে আসলে তাহলে কি ফাংশন 1 বেটার হলো না ফাংশন 2 বেটার হলো? স্যার 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 সেক্ষেত্রে স্যার কোএফিসিয়েন্টের ভ্যালুটা ভ্যারি ভ্যারি করছে। হ্যাঁ,
বলেন স্যার সেক্ষেত্রে ফাংশন 2 স্যার বেস্ট। কেন স্যার এটা কম হইলে কেন বেস্ট হবে? স্যার যেহেতু ট্রাভেল ডিমান্ড কম স্যার, ট্রাভেল ডিমান্ড তো স্যার আমাদের প্রত্যেকেরই স্যার কম থাকে স্যার, সেক্ষেত্রে স্যার 2 বেটার। ট্রাভেল ডিমান্ড প্রত্যেকের কম থাকে, এটা কিভাবে বললেন? স্যার মানে রিজনিংটা কি? ট্রাভেল ডিমান্ড প্রত্যেকেরই কম থাকবে, এটা কিভাবে বললেন? স্যার আমরা তো সবাই চাই স্যার স্যার কম সময়ের মধ্যে স্যার ট্রাভেলটা শেষ করার জন্য স্যার। কম সময় তো এখানে বলেন, আপনি তো ট্রাভেল ডিমান্ডের সাথে তুলনা করতেছেন। আপনি যখন 5,900 5,200 এটা হচ্ছে কোএফিসিয়েন্টটা বা কনস্ট্যান্টটা এ, এটাকে যদি ট্রাভেল ডিমান্ডের সাথে তুলনা করেন, এখানে তো ট্রাভেল টাইম আসে, ট্রাভেল টাইম তো অন্য একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? জি স্যার। এবং ওই জিনিসটা আসলে কোএফিসিয়েন্টের ভ্যালুটা কত হবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে কিসের উপরে? ডাটার উপরে। ডাটা যা রিপ্রেজেন্ট করবে এটার উপর বেস করে -10 হইতে পারে -100 হইতে পারে, তাই না? এই এ আর বি এর ভ্যালুগুলো তো হচ্ছে পিওরলি এক্স আর ওয়াই এর ভ্যালু থেকে বের হয়, তাই না? জি স্যার। এখানে প্রথমটাতে ভ্যালুগুলো একটু বেশি, সেকেন্ডটাতে কম, এটা থেকে কি আসলে বলা যায় যে আমার সেকেন্ডটা কম দেখে সেকেন্ডটা বেটার? এটা না বলা স্যার। যায় না, এটা বলা যায় না, কারণ এই ভ্যালুগুলো পিওরলি আসছে আপনার ডাটা থেকে। আপনার ডাটা যেরকম আছে সেই ডাটার উপর বেস করে এই ভ্যালুগুলো আসছে, ঠিক আছে? সো এবং আপনি কন্ট্রাস্ট করে দেখতে পাবেন যে দুইটাই মোটামুটি কাছাকাছি ভ্যালু দিয়েছে, এটা একটা ইন্ডিকেশন হচ্ছে যে দুইটাই মডেল ঠিক আছে, দুইটা মডেলই ঠিক আছে, ঠিক আছে? এমন যদি হয়তো এটাতে 5,900 এটাতে -10, এটাতে আসছে 20 আর এখানে আসে -3,000, তাহলে একটা প্রবলেম ছিল যে দুইটার মধ্যে এত ভ্যারিয়েশন কেন, তাই না? একই রকম ডাটা সেট হইলে জাস্ট একটা এক্সট্রা আমি ভ্যারিয়েবল অ্যাড করছি, একই ডাটা সেটের উপর বেস করতে একটা এক্সট্রা ভ্যারিয়েবল অ্যাড করার কারণে এদের মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট পরিবর্তন আসার কথা না, এবং খুব একটা আসেও নাই। 5,900 থেকে 5,200 হয়েছে, 10 থেকে 9.7 হয়েছে, এমন কি হয়েছে 5,900 থেকে চেঞ্জ হয়ে এটা আপনার 10 হয়ে গেছে, আর এখানে 10 থেকে এখানে 9.7 এর পরিবর্তে 5,000 হয়ে গেছে, এরকম তার হয়নি, তাই না? তো সেটা থেকে বলা যাচ্ছে না, কোএফিসিয়েন্ট গুলো একটু কম বেশি হলে সেটা থেকে বলা যাচ্ছে না। এর বাইরে আর কি আছে? আর একটা বলেছিলাম যে কি বলে সাইন, সাইন গুলা কি ঠিক আছে নাকি এটা দেখতে হবে, কোএফিসিয়েন্ট গুলা সাইন গুলা আমার মেক সেন্স করে নাকি, তাই না? কোএফিসিয়েন্টের সাইন গুলা মেক সেন্স করে নাকি? যেমন ট্রাভেল টাইমের ক্ষেত্রে এখন আমি দুইটার ক্ষেত্রে মাইনাস পেয়েছি, দুইটার ক্ষেত্রে মাইনাসটা কি মেক সেন্স করছে? ট্রাভেল টাইম বাড়লে ডিমান্ড কমবে, ট্রাভেল টাইম বাড়লে ডিমান্ড কমবে, মেক সেন্স করে, তাই না? জি স্যার। দুইটাতেই মেক সেন্স করতেছে, দুইটাতেই মাইনাস আসছে, দুইটাতেই মেক সেন্স করতেছে। একটা যদি প্লাস আসতো তখন আমি বলতাম যে এটাতে এই ভ্যারিয়েবলটা মেক সেন্স করতেছে না। পরেরটা দেখি, এখানে সেকেন্ড আর একটা ভ্যারিয়েবল আছে, এখানে ফুয়েল কস্ট, এখানে মাইনাস সাইন আসছে, তার মানে আমি ফুয়েল কস্ট বাড়লে আমার ট্রাভেল ডিমান্ড কমবে, মেক সেন্স করে? জি স্যার। এটাও মেক সেন্স করে, গুড। সেই হিসেবে আমি বলতে পারি আসলে যেহেতু এগুলো সবগুলোর সাইন হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আসছে, এই জন্য সেকেন্ড মডেলটাই আসলে বেটার পারফর্ম করছে, ঠিক আছে? এখানে যদি প্লাস হয়ে যেত তখন আমি কোশ্চেন রেজ করতাম যে যদিও এখানে একটা ভ্যারিয়েবল বেশি আছে, কিন্তু এখানে ভ্যারিয়েবল যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আসলে আমার মেক সেন্স করছে না। যদি এখানে প্লাস সাইন আসতো তখন আমি কি কি আর্গুমেন্ট করতাম যে ফুয়েল কস্ট বাড়লে সাধারণত ট্রাভেল ডিমান্ড কমার কথা, কিন্তু আমার এই মডেলটাতে ফুয়েল কস্ট বাড়লে আমার প্লাস সাইন যদি থাকে তাহলে আমি বলতেছি যে ট্রাভেল ডিমান্ড বাড়তেছে। তখন এই ফুয়েল কস্ট আসলে রিয়েল ফুয়েল কস্টকে আপনার রিপ্রেজেন্ট করতেছে না, বরং সেটা অন্য কোনো আনঅবজার্ভড হেটেরোজেনিকে আপনার ক্যাপচার করছে, ডাটার অন্য কোনো আনঅবজার্ভড হেটেরোজেনিকে এটা ক্যাপচার করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি আরেকটা অ্যানালাইসিস করতে পারলাম। তাহলে আমি কি কি অ্যানালাইসিস করলাম? একটা হচ্ছে মডেল ফিট দেখলাম, স্কয়ারের ভ্যালু কত, একটা দেখলাম যে একাধিক ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবল আপনার সাইন ঠিক মতো দিচ্ছে কি দিচ্ছে না, ঠিক আছে? তো এইগুলা থেকে আমি বলতে পারতেছি যে আমার সেকেন্ড ফাংশনটাই হচ্ছে বেটার পারফর্ম করছে। সো সিলেক্টিং দ্য বেস্ট মডেল, তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো আমি যদি আপনাদের একই ডাটা সেট মডেল ডেভেলপ করতে বলি, আপনারা 30 জন 30টা ডাটা 30টা মডেল ডেভেলপ করবে, আমাকে এখন সিলেক্ট করতে হবে যে কোনটা বেস্ট। এটা বেস্ট চুজ করার কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছে। ইউ মে গেট সেভারাল গুড মডেলস, গুড মিনস that the estimated parameters are both conceptually valid and statistically significant.
অ্যাডজাস্টেড আর স্কোয়ার ইজ হাই এনাফ। ঠিক আছে, আমি যে তিনটে ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করলাম, যে একটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু একের কাছাকাছি হবে, আমার প্যারামিটার গুলা সাইন গুলা কনসেপচুয়ালি ভ্যালিড হবে, এবং তারা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে। এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই তারা ভালো মডেল, গুড মডেল। ঠিক আছে, এখন যদি আমি বেস্ট মডেল চুজ করতে চাই, তাহলে আমার এই বৈশিষ্ট্যগুলো লাগবে। ইট শুড বি গুড, মানে গুড মানে কি, গুডের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আসতে হবে, এন্ড শুড বি অ্যাপ্লিকেবল, এবং এটা আমার রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল হইতে হবে, অ্যাপ্লাই করা যাবে সহজে, এরকম হইতে হবে, অথবা তার হাইয়েস্ট আর স্কোয়ার ভ্যালু। ঠিক আছে, আপনারা যদি 30 জন 30টা মডেল ডেভেলপ করেন, সবার যদি গুড কোয়ালিটিটা থাকে, অর্থাৎ কনসেপচুয়ালি ভ্যালিড, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, হাই আর স্কোয়ার থাকে, ঠিক আছে, তখন আমি বেস্ট কিভাবে চুজ করব? তখন চুজ করব মডেল ফিটের ভ্যালু দ্বারা, আর স্কোয়ারের ভ্যালু দ্বারা। আর স্কোয়ারের ভ্যালু শুধুমাত্র হচ্ছে আপনার রিগ্রেশন অ্যানালাইসিসে আসে। আপনি যদি অন্য গুলোতে যান, ঠিক আছে, অন্য মডেলিং স্কিমে যান, ডিসক্রিট চয়েস মডেল, হ্যাজার্ড বেস মডেল, হ্যাঁ, কাউন্ট ডাটা মডেল, এগুলাতে যান, পয়সন মডেল, নেগেটিভ বাইনোমিয়াল মডেল, অন্য যতগুলো মডেলে যাবেন ততগুলোতে এক একটাতে দেখবেন আপনার এক এক ধরনের মডেল ফিট আছে। কোনোটাতে রো স্কোয়ার, হ্যাঁ, কোনোটাতে লগ লাইকলিহুড, কোনোটাতে এআইসি, বিআইসি। ঠিক আছে, এক এক টাইপের মডেলের জন্য এক এক টাইপের স্ট্যাটিস্টিক্যাল ফিটনেস আছে। তো সেখান থেকে সেই ভ্যালুগুলোর উপর বেস করে আপনি কোন মডেলটা কতটা ভালো সেটা বলতে পারবেন। আদার ওয়েজ টু ডায়াগনোজ, ঠিক আছে, আপনার মডেল অথবা ডাটা সম্পর্কে অন্য কি কি ভাবে ডায়াগনোসিস করতে পারেন। একটা হচ্ছে অ্যানালাইজ দ্য রেসিডুয়ালস। রেসিডুয়ালস মানে হচ্ছে এরর টার্মগুলা। ঠিক আছে, তো রেসিডুয়ালস এর ডিফারেন্স হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য অবজারভেশন এন্ড প্রেডিকশন, তাই না? তো আমার মডেল থেকে আমি যেই ভ্যালুটা পাচ্ছি সেটা রিয়েল ভ্যালু থেকে কতটা দূরে। ঠিক আছে, সো সেটার প্লটিং করা যেতে পারে, সেখান থেকে বিভিন্ন আপনার স্ট্যাটিস্টিক্যাল টার্ম বের করা যেতে পারে, যেটা আগের দিন বলেছিলাম, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন ম্যাথ বলা হয়, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর মেপ বলা হয়। ঠিক আছে, এমএপিই। ঠিক আছে, এরকম অনেকগুলো টার্মিনোলজি আছে যেগুলো আপনারা এগুলো চেক করতে পারেন। এগুলোর ভ্যালু যত কম হবে, মেপের ভ্যালু যত কম হবে, ম্যাথের ভ্যালু যত কম হবে, তত হচ্ছে বেটার। ঠিক আছে, তো এটা প্লট করা যেতে পারে, রেসিডুয়াল ভার্সেস ফিট, হিস্টোগ্রাম প্লট করা যেতে পারে। এগুলা প্লটিং থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার আসলে কোন মডেলটা বেটার পারফর্ম করছে। ঠিক আছে, ম্যাথের ভ্যালু একটা ভালো ইন্ডিকেটর, এগুলোর ভ্যালু যত কম হবে তত ভালো পারফর্ম করছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি রিগ্রেশন অ্যানালাইসিস সম্পর্কে আমরা বেসিক কিছু আলোচনা করলাম। এরপরে আমরা 4টে স্টেপে যাব। 4টে স্টেপে অন্য টাইপের মডেলও দেখবো, তার সাথে রিগ্রেশন অ্যানালাইসিসেরও অ্যাপ্লিকেশন দেখবো। ঠিক আছে, তো রিগ্রেশন অ্যানালাইসিস যেহেতু প্রায় সবগুলোতেই আছে, এই জন্য এটাকে আমরা আলাদাভাবে প্রথমে করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি নেক্সটটা শুরু করি। নেক্সটটা হচ্ছে আমার ট্রিপ জেনারেশন মডেল। আমাদের 4 স্টেপ মডেলিং নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে 4টে স্টেপ হচ্ছে ট্রিপ জেনারেশন 1 নম্বর, তারপরে হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন 2 নম্বর, মোড স্প্লিট 3 নম্বর, ট্রাফিক অ্যাসাইনমেন্ট 4 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর 4 স্টেপ মডেলিং এর 4টে স্টেপ। এই 4টে স্টেপের মধ্যে প্রথম 3টে স্টেপ আমরা 4-5-1 এ শিখবো, ট্রিপ জেনারেশন এবং তার বিভিন্ন মডেল, ট্রিপ ডিস্ট্রিবিউশন এবং তার বিভিন্ন মডেল, এবং মডেল স্প্লিট এবং তার বিভিন্ন মডেল। এই তিনটা হচ্ছে আমরা 4-5-1 এ শিখবো। ট্রাফিক অ্যাসাইনমেন্টটা ইটসেলফ একটা বড় জিনিস, এটা আমরা 4-5-3 তে শিখবো। ঠিক আছে, ওইটাকে আলাদাভাবে 4-5-3 এর সিলেবাসে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম 3টা আমরা শিখবো হচ্ছে 4-5-1 এ, আর 4 নম্বর যেটা ট্রাফিক অ্যাসাইনমেন্ট মডেল, সেটা আমরা শিখবো হচ্ছে 4-5-3। এখন আমরা প্রথম স্টেপ ট্রিপ জেনারেশন মডেল সম্পর্কে দেখব। তো এখানে সবগুলার স্টেপেরই আসলে কিছুটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, কিছুটা বেসিক টার্মিনোলজি দেওয়া হয়েছে। যেমন এখানে কনসেপ্ট অফ ট্রিপস, ডেফিনেশন, ক্যাটাগরাইজেশন, তারপরে ট্রিপ জেনারেশন মেথডের প্রোডাকশন কোনটা, অ্যাট্রাকশন কোনটা, কি কি ফ্যাক্টর আপনার ট্রিপ জেনারেশনকে এফেক্ট করে। হ্যাঁ, ট্রিপ জেনারেশনের কি কি মডেল আছে, আমরা এখানে 3 ধরনের মডেল দেখবো। আর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেল, একটা হচ্ছে রিগ্রেশন মডেল, একটা হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন মেথড। সো এই যে মেথড গুলো দেখবো, এগুলো হচ্ছে সবচেয়ে মানে সিম্পলেস্ট ফর্মের গুলো। ঠিক আছে, সো আমরা সবচেয়ে সিম্পলেস্ট ফর্মের গুলো দেখবো, ধীরে ধীরে আমরা কমপ্লেক্স মডেলের দিকে আগাবো। তো আন্ডারগ্রেড লেভেলে আসলে অত কমপ্লেক্স মডেলিং আসলে অতটা ওইভাবে ফিজিবল না, কিন্তু তারপর আপনারা যদি
সামনে আরো ট্রান্সপোর্টেশনের কোর্স করেন বা থিসিস করেন, তখন হয়তো আরো কিছু মডেলিং সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, গ্রোথ ফ্যাক্টর, ক্রস ক্লাসিফিকেশন ফ্যাক্টর, এগুলো যখন আমরা পড়বো তখন আপনারা দেখলেই বুঝবেন যে এগুলো একদম খুবই বেসিক লেভেলের আপনার চিন্তা ভাবনা। ঠিক আছে, তো এখানে আমার রোল অফ ট্রিপ জেনারেশন বলা হচ্ছে, যে আমার প্রথম স্টেপটাই হচ্ছে রোল অফ ট্রিপ জেনারেশন, যে ওয়ার দ্য ট্রিপস কাম ফ্রম অ্যান্ড টু গো, কোথা থেকে ট্রিপ আসে, কোথায় যায়। নাম্বার অফ ট্রিপস produced by or attracted to each zone. আমার এই 4 স্টেপ মডেলিং আমরা অলরেডি জানি যে এগ্রিগেট লেভেলের মডেল, এগ্রিগেট মডেল জোন ওয়াইজ চিন্তা ভাবনা করা হয় যে একটা জোন থেকে কি পরিমাণ ট্রিপ প্রডিউস হচ্ছে, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে। যেমন আজিমপুর অথবা মতিঝিল। ঠিক আছে, আজিমপুরে সকালবেলা কি পরিমাণ ট্রিপ প্রডিউস হয়, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করে, মতিঝিল কি পরিমাণ ট্রিপ প্রডিউস হয়, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করে। আজিমপুর যেহেতু মোটামুটি একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আমরা বলতে পারি যে আজিমপুরে আপনার সকালবেলা হচ্ছে ট্রিপ প্রডিউস হবে, মানে যে বাসিন্দারা আছে আজিমপুর কলোনিতে, যে বাসিন্দারা আছে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার যাবে। ঠিক আছে, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করতে যাবে, তো ট্রিপ প্রডিউস হবে। আবার যদি ওখানে যদি কোনো স্কুল থাকে, যেমন ওখানে মনে হয় স্কুল আছে কয়েকটা, অগ্রণী স্কুল আছে, তারপরে আজিমপুরের একটা স্কুল আছে, তো ওইখানে কিন্তু আবার মানুষজন হচ্ছে ট্রিপ অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, ট্রিপ অ্যাট্রাক্ট করবে। আর মতিঝিল, মতিঝিল হচ্ছে একটা বাণিজ্যিক এরিয়া, বিজনেস ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সো মতিঝিলে হচ্ছে সকালবেলা দেখা যাবে ট্রিপ প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করবে, টুরিস্ট কিন্তু করবে না, সকালবেলা ট্রিপ টুরিস্ট হবে ওখানে হবে না, তাই না, কিন্তু প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করবে ওখানে, যেহেতু যতগুলো অফিস আছে সকাল 9টার সময়, 10টার সময়, 8টার সময় যখনই তাদের অফিস শুরু হয়, বাইরে থেকে প্রচুর মানুষ ওই এরিয়াতে আসবে। আবার যখন বিকাল হবে তখন হচ্ছে এই মানুষগুলা অফিস শেষ করে আবার তাদের বাসার দিকে চলে যাবে, তখন বিকালবেলা দেখা যাবে যে মতিঝিল হচ্ছে আপনার ট্রিপ প্রডিউস করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। আচ্ছা, তো এখানে আমার একটা গ্রাফ দেখানো হচ্ছে, এই গ্রাফটা মেবি জিআইএস এ ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ArcGIS এর মাধ্যমে ডেভেলপ করা হয়েছে। এটা একটা ভালো সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমাদের যে কোনো ম্যাপকে খুব সহজে এক্সপ্রেস করা যায় বা আপনার প্লটিং করা যায়। ঠিক আছে, সো আপনারা তো অলরেডি প্লটিং হিসেবে অটোক্যাড শিখেছেন, যে আমরা আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিলেটেড বা যে কোনো ড্রয়িং রিলেটেড কাজে আমরা অটোক্যাড ব্যবহার করি, কিন্তু ম্যাপ প্লট করার জন্য আসলে অটোক্যাড অতটা ভালো না। ঠিক আছে, সেটার জন্য আমাদের ArcGIS সফটওয়্যারটা, ঠিক আছে, ArcGIS সফটওয়্যারটা খুব ভালো। এবং যেহেতু আমরা ধীরে ধীরে ডিজিটাল বাংলাদেশের দিকে আগাচ্ছি, এবং বিদেশে অলরেডি আমি দেখেছি যে আসলে ম্যাপ রিলেটেড যাবতীয় যত কিছু আছে সবকিছু কি আসলে জিআইএস ডাটায় কনভার্ট করে ফেলা হচ্ছে। ঠিক আছে, যে বাংলাদেশে ধরেন যে কোনো কিছুকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য এগুলো হচ্ছে অনেক ভালো অপশন, ভালো অপশন। ঠিক আছে, সো এখানে আমার ছবিতে দেখাচ্ছে যে একটা ম্যাপ, একটা এরিয়া দেখাচ্ছে, এই এরিয়ায় কোন জায়গা থেকে আমার কি পরিমাণ ট্রিপ প্রডিউস হচ্ছে, এটা কালার কোডের মাধ্যমে দেখানো হচ্ছে, কালার কোডের মাধ্যমে দেখানো হচ্ছে। ঠিক আছে, কালার কোড দেখি আমরা দেখতে পাচ্ছি যে হলুদ কালার যদি হয় তাহলে ওই সময় আপনার প্রতিদিনে হচ্ছে 0 থেকে 5,000 ট্রিপ প্রডিউস হচ্ছে। তারপরে ধীরে ধীরে কালার যত ডার্ক হচ্ছে তত হচ্ছে আপনার ট্রিপের পরিমাণটা আপনার বাড়ছে, 5,000 থেকে 10,000, 10,000 থেকে 15,000, 15,000 থেকে 20,000, 20 থেকে 25, 25 থেকে 35। ঠিক আছে, আপনি এটা কালার দেখেই বুঝতে পারবেন যে এই কালারটা, এই এরিয়াটা এমন একটা এরিয়া যেখানে আপনার আমার এভারেজে কত 25 থেকে 35,000 ট্রিপ প্রডিউস হচ্ছে, 25 থেকে 35,000 ট্রিপ প্রডিউস হচ্ছে। ঠিক আছে, আবার এই এরিয়াটা হচ্ছে এমন একটা এরিয়া যেখানে হচ্ছে আপনার কত অনেক কম, 5,000-এর মতো আপনার ট্রিপ প্রডিউস হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি এটা দেখতে পারেন, ম্যাপের মাধ্যমে আপনি দেখে বুঝতে পারতেছেন যে আমার কোন এরিয়া গুলা বেশি ট্রিপ প্রডিউস করতেছে, কোন এরিয়া গুলা কম ট্রিপ প্রডিউস করতেছে। তাই না, যেগুলো বেশি ট্রিপ প্রডিউস করতেছে সেখানে আপনার রাস্তাঘাট বেশি লাগবে, এবং ওইসব রাস্তাঘাটের মেনটেন্যান্স বেশি লাগবে, অপারেশনের জন্য আপনার ট্রাফিক পুলিশ বেশি লাগবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি সহজেই আপনার যে রিসোর্স আছে, যে ম্যান পাওয়ার আছে, লোকবল আছে, এগুলোকে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন। আপনার যদি ট্রাফিক পুলিশ থাকে দেখা যাবে যে এখানে ট্রাফিক পুলিশ বেশি লাগবে, এখানে কম লাগবে। ঠিক আছে, আপনার রাস্তাঘাট এখানে হয়তো ফ্রিকুয়েন্টলি আপনার মেনটেন্স করা লাগবে, হয়তো প্রতি বছর বছর মেনটেন্স করা লাগবে, ওখানে হয়তো 3 বছর পর মেনটেন্স করলে চলে যাবে। এটার মধ্যে আবার আরেকটা ইয়া দিয়েছে, হোম বেসড ওয়ার্ক, হোম বেসড আদার। ঠিক আছে, আমার ট্রিপ গুলা অনেক ধরনের হতে পারে, এটা আমি একটু সামনে করবো, যে আমার যদি হোম বেসড ওয়ার্ক হয়, যে আমার বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছি, এই টাইপের ট্রিপ কতগুলা, আর হোম বেসড আদার বাসা থেকে বের হয়ে অন্য জায়গায় যাচ্ছে সেই টাইপের ট্রিপ কত, সেটা হচ্ছে এরকম একটা আপনার
পাই চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 75% বা এটার কাছাকাছি হচ্ছে আপনার হোম বেসড ওয়ার্ক, বাসা থেকে অফিসে যায়, কারণ এটাই তো মানুষ প্রায় প্রতিদিন যায়। অন্যগুলা ঘুরতে যায়, বেড়াতে যায়, এটা তো আসলে প্রতিদিন যে বেড়াতে যায় তা তো আর নট নেসেসারি। অনেক মানুষই সারাদিন হচ্ছে অফিসেই যায়, অফিস থেকে ব্যাক করে, মাঝে মধ্যে বেড়াতে যায়, মাঝে মধ্যে বেড়াতে যায় না। এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এবার হচ্ছে ট্রিপস। Trips a definition: one way movement from one origin to a destination, interchangeable with the term journey. আমার একটা অরিজিন থাকবে, একটা ডেস্টিনেশন থাকবে, এবং ওয়ান ওয়ে মুভমেন্টই হচ্ছে এটা ট্রাপ অথবা জার্নি। আমি বাসা থেকে স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে আমার একটা ট্রিপ অথবা একটা জার্নি। এটা 5 এলিমেন্টস থাকবে। কি কি এলিমেন্টস? একটা অরিজিন থাকবে, কোথা থেকে স্টার্ট করব। একটা ডেস্টিনেশন থাকবে, কোথায় গিয়ে পৌঁছাবো। একটা মোড থাকবে, কিভাবে যাব, আমি বাসে যাব না গাড়িতে যাব নাকি হেঁটে যাব। একটা রাউট থাকবে, কোন পথ দিয়ে যাব। তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় অনেকগুলো পথ দিয়ে যাওয়া যায়। যেমন আমি এখন ধরেন আজিমপুর থেকে যদি এই ইস্ট যেতে চাই, ঠিক আছে, অনেকগুলো পথ আমি ফলো করতে পারি, অনেকগুলো পথ ফলো করতে পারি। শাহবাগ হয়ে যেতে পারি, আবার প্রেস ক্লাব হয়ে যেতে পারি, অনেকগুলা দিক দিয়ে আমি যেতে পারি। ঠিক আছে, তো আমি কোন রাউটটা ফলো করছি সেটা হচ্ছে এখানে আপনার ডিসকাসেবল। লাস্টেরটা হচ্ছে টাইম, কখন আমি যাচ্ছি, ডিপার্চার টাইম কখন, আমি কি পিক আওয়ারে যাচ্ছি নাকি অফ পিক আওয়ারে যাচ্ছি। হ্যাঁ, কখন রওনা দিয়ে আমি কখন পৌঁছাচ্ছি, ট্রাভেল টাইম কতক্ষণ লাগছে। এই 5টা হচ্ছে একটা ট্রিপের জন্য আপনার ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেগুলো অ্যানালাইসিস আমাদের করা দরকার পড়বে। তো এখানে ক্লাসিফিকেশন অফ ট্রিপ, হ্যাঁ, ট্রিপ গুলোকে ক্লাসিফাই করা হয়েছে বাই মোড। এগুলা ক্লাসিফাই হতে পারে পার্সন ট্রিপ, ভেহিকুলার ট্রিপ। ঠিক আছে, পার্সন ট্রিপ মানে হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া, ভেহিকুলার ট্রিপের কার ট্রিপ হতে পারে, বাস ট্রিপ হতে পারে। বাই পারপাস, বাই পারপাস এর মধ্যে আপনি কি বলতে পারেন যে কাজ করতে যেতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে, অথবা শপিং করতে যেতে পারে, সোশ্যাল অথবা রিক্রিয়েশনাল ট্রিপে যেতে পারে, অন্যান্য ট্রিপে যেতে পারে। ঠিক আছে, বাই টাইম অফ ট্রাভেল, কখন ট্রাভেল করা হচ্ছে, উইকডেতে যাচ্ছে নাকি উইকেন্ডে যাচ্ছে, পিক আওয়ারে যাচ্ছে নাকি অফ পিক আওয়ারে যাচ্ছে। ঠিক আছে, এগুলোর উপর বেস করে ট্রিপ গুলোকে ক্লাসিফাই করা যেতে পারে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ট্রিপ ক্লাসিফিকেশনের। হ্যাঁ, এখানে আমার ট্রিপ পারপাস ভার্সেস ডে অফ ট্রাভেল। আমার সপ্তাহে 7 দিন আছে। হ্যাঁ, এটা সার্ভের মাধ্যমে বের করা হয়েছে। সার্ভের মাধ্যমে, সার্ভে কন্ডাক্টেড ফর প্যাসেঞ্জার কার ইউজার্স who had been traveling through 6 toll facilities on to Manhattan on daily basis from 2001 to 2004. So সপ্তাহে 7 দিনের মধ্যে তারা কি পারপাজে ট্রাভেল করতেছে, এবং এগুলো ছিল টোল ফ্যাসিলিটির ডাটা। মানে কি, তারা টাকা দিয়ে যাচ্ছে, তারা রাস্তায় টাকা দিয়ে কোন একটা জায়গায় যাচ্ছে, রাস্তাটা ব্যবহার করছে। ঠিক আছে, তো এখানে একটা ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে যে উইকডেতে উইকেন্ডে কিরকম হচ্ছে, ওয়ার্ক রিলেটেড ট্রিপ গুলো কত পার্সেন্ট, রিক্রিয়েশনাল অথবা অন্য টাইপের ট্রিপ গুলো কত পার্সেন্ট। ঠিক আছে, এবং এখানে কারেক্ট ট্রিপ কত পার্সেন্ট, ট্রানজিট ট্রিপ কত পার্সেন্ট। ঠিক আছে, তো এরকম আমরা ট্রাভেল প্যাটার্ন গুলা থেকে আমরা এই ডিস্ট্রিবিউশন গুলা পেতে পারি। তখন হচ্ছে আমরা মানুষের বিহেভিয়ার সম্পর্কে কমেন্ট করতে পারি। ঠিক আছে, মানুষের আর্জ কোথায়। যেমন বাংলাদেশের ঢাকার রেসপেক্টে যদি আমি বলি, বাংলাদেশের ঢাকা শহরে যেহেতু আপনার এন্টারটেইনমেন্ট অথবা এই টাইপের জায়গাগুলো কম, তাই না, ঢাকা শহরে প্রচুর মানুষ বাস করে, সেই তুলনায় তাদের এন্টারটেইনমেন্ট বা রিল্যাক্স করার বা রিক্রিয়েশন করার জায়গা আসলে খুবই কম। এই জন্য দেখা যায় যে নতুন যদি কোনো একটা কিছু হয়, বা পুরাতন যেগুলি আছে সেগুলাতে ছুটির বেলা, ছুটির দিনগুলোতে অথবা বিকাল বেলা যখন মানুষ একটু ফ্রি টাইম পায় তখন প্রচুর ভিড় হয়ে যায়। যেমন একটা উদাহরণ হচ্ছে হাতির ঝিলে। হাতির ঝিলটা একটা রাস্তা, তাই না, এটা আসলে কোথাও বেড়ানোর একটা জায়গা না, এটা হচ্ছে রাস্তা একটা। কিন্তু যেহেতু আমাদের ওরকম সুন্দর রাস্তাঘাটের অভাব আছে, রিক্রিয়েশনাল জায়গার অভাব আছে, তো ওই জন্য দেখা যায় যে প্রতিদিন বিকাল হলে প্রচুর মানুষ, কিন্তু আশেপাশে থেকে প্রচুর মানুষ কিন্তু ওই জায়গায় রাস্তার পাশে যে আপনার ওয়াকওয়ে গুলো আছে সেগুলোতে হাতে বসে আড্ডা দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে মানুষ তাদের রিক্রিয়েশনাল পারপাজে এটাকে ব্যবহার করে। অনেকে হয়তো দূরে থাকে, একটু দূরে থাকে, কিন্তু সে হচ্ছে ড্রাইভ করে আসে, হাতের জেলে একটু পার্ক করে বিকাল বেলা হাঁটাহাঁটি করে, অনেকে সকালবেলা জগিং করে, তাই না। তো এগুলো হচ্ছে আপনার আহ বলে রিক্রিয়েশনাল ট্রিপের উদাহরণ। ঠিক আছে, রিক্রিয়েশনাল ট্রিপের উদাহরণ। আচ্ছা,
নেক্সট হচ্ছে ট্রিপ এন্ড বেস ক্লাসিফিকেশন। ট্রিপটা কোথায় শেষ হচ্ছে সেটার উপর বেস করে এটাকে হোম বেস ট্রিপ আর নন হোম বেস ট্রিপ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো হোম বেস ট্রিপ কাকে বলা হয়? ট্রিপ দ্যাট আইদার স্টার্টস ফ্রম হোম অর এন্ডস এট হোম। যদি একটা ট্রিপের একটা মাথা যদি হোমে থাকে তাহলে সেটা হবে আমার হোম বেস ট্রিপ। বাসা থেকে কাজে যাচ্ছি, হোম বেস ট্রিপ। বাসা থেকে মার্কেটে যাচ্ছি, হোম বেস ট্রিপ। মার্কেট থেকে বাসায় ব্যাক করছি, হোম বেস ট্রিপ। আর নন হোম বেস কোনটা? যেটাতে আপনার অরিজিন বা ডেস্টিনেশন কোনোটাই হোম না। আমি ইস্ট ওয়েস্ট থেকে মেবি ব্যাংকে গেলাম, নন হোম বেস ট্রিপ। ঠিক আছে, ব্যাংক থেকে আবার ইস্ট ওয়েস্টে ব্যাক করলাম, নন হোম বেস ট্রিপ। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে একজন মানুষের সারাদিনের যতগুলা ট্রিপ মেক করেছে, জার্নি মেক করেছে, সেগুলোর উদাহরণ দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেমন সকাল 8:30টায় বাসা, বাসা থেকে 9টার সময় কাজে পৌঁছালো। ঠিক আছে, 12টার সময় রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলো, 12টা 50-এ আবার রেস্টুরেন্ট থেকে ওয়ার্কে ব্যাক করলো, 6টার সময় অফিস ছুটি হলো, গ্রোসারি শপে গেল। ঠিক আছে, গ্রোসারি শপ থেকে আবার 7টা 20-এ বাসায় আসলো। বলেন তো কোনগুলা হোম বেস ট্রিপ, কোনগুলা নন হোম বেস ট্রিপ? প্রথমটা এটা হোম স্যার বেস ট্রিপ। বাসা থেকে ওয়ার্কে গেলে বাসা যেটা থেকে ওয়ার্কে হোম বেস। এটা হোম বেস। ওয়ার্ক থেকে এটা, এটা নন হোম বেসড। এই দুইটাই হচ্ছে নন হোম বেস। তারপরে ওয়ার্ক থেকে এটা, এটাও তো নন হোম নন বেসড। হোম বেস। আবার এটা এটা হোম বেসড। হোম বেস। আচ্ছা, এরপর হচ্ছে ফোরকাস্টিং ট্রিপস। এটা হচ্ছে আমাদের মডেলিং এর মেইন উদ্দেশ্য। আমরা ফোরকাস্ট করতে চাই এখন আজ থেকে 5 বছর পরে, আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 20 বছর পরে কতগুলা ট্রিপ আপনার মেক করবে ওই এরিয়া থেকে। ওই এরিয়া থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে। এখন যদি 500টা ট্রিপ প্রডিউস হয়, 10 বছর পরে কতগুলো ট্রিপ প্রডিউস হবে। তো এটা আমরা কিভাবে এস্টিমেট করতে পারি? কিসের টার্মে? অ্যামাউন্ট, ঠিক আছে, পরিমাণ, ডিরেকশন কোন দিকে যাবে, মোড, মোডের ক্লাসিফিকেশনটা কিরকম হবে, রাউট, টাইম, পারফরমেন্স, এগুলোর উপর বেস করে হচ্ছে আমার ফোরকাস্টিং ট্রিপ। তো ট্রিপ জেনারেশন এটার দুইটা পার্ট, এটা হচ্ছে প্রোডাকশন আর অ্যাট্রাকশন। অলরেডি ডিসকাস করলাম যে যে পরিমাণ অরিজিন থেকে প্রডিউস হবে সেটা হচ্ছে প্রোডাকশন, আর যেগুলো অ্যাট্রাক্ট করবে সেগুলো হচ্ছে অ্যাট্রাকশন। The total number of trips produced by the origin of home-based trip and generated from the origins of non-home-based trip. যেখানে অরিজিন থাকবে সেটাই হবে ট্রিপ প্রোডাকশন, আর যেখানে ডেস্টিনেশন থাকবে সেটা হবে ট্রিপ অ্যাট্রাকশন। ঠিক আছে, তো এখানে আপনার উদাহরণ দিয়েছে যে হোম বেসড ট্রিপ, হোম থেকে ওয়ার্কে যাচ্ছে, তাহলে এই জায়গায় এটা হচ্ছে ট্রিপ প্রোডাকশন, এই এরিয়াটা হচ্ছে ট্রিপ প্রোডাকশন, ওয়ার্কে হচ্ছে ট্রিপ অ্যাট্রাকশন। আবার বিকালবেলা যখন অফিস থেকে বাসায় ব্যাক করতেছে তখন এটা হয়ে যাবে ট্রিপ প্রোডাকশন, এটা হয়ে যাবে ট্রিপ অ্যাট্রাকশন। উদাহরণ দিয়েছি, জাস্ট অরিজিন যেটা সেটাই হবে প্রোডাকশন, যেটা ডেস্টিনেশন সেটা হবে অ্যাট্রাকশন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং প্যাসেঞ্জার ট্রিপ প্রোডাকশন। ঠিক আছে, প্যাসেঞ্জার ট্রিপ প্রোডাকশনের জন্য কি কি ফ্যাক্টর কাজ করে? ইনকাম, ইনকাম কাজ করে। ঠিক আছে, কার ওনারশিপ, হাউসহোল্ডের স্ট্রাকচার, ফ্যামিলি সাইজ, ভ্যালু অফ ল্যান্ড, রেসিডেন্সিয়াল ডেন্সিটি, অ্যাক্সেসিবিলিটি, ইজ অর ডিফিকাল্টি টু মেক ট্রিপস, এইগুলো সবগুলোর উপর বেস করে আপনার কতগুলো ট্রিপ প্রডিউস হবে সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলো সবগুলো ব্যাখ্যা করা পসিবল, তাই যাদের ধরেন কার ওনারশিপ আছে, বেশি আছে, তারা অনেক ক্ষেত্রে সুযোগ পেলেই হয়তো একটু ঘুরে আসতে চায়। ঠিক আছে, হয়তো অতটা দরকার নাই, হ্যাঁ, অতটা দরকার নাই, তাও রাতের বেলা বলে যে একটু দোকান থেকে ঘুরে আসি। ঠিক আছে, অথবা একটু বাইরে থেকে ঘুরে আসি একবার। আবার যাদের হয়তো ফ্যামিলি সাইজ বড়, হয়তো সবার প্রয়োজন মেটাতে মেটাতে আসলে সব টাইম চলে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হয়তো এরকম রিক্রিয়েশনাল ট্রিপ মেক করার পসিবিলিটি অনেক কমে যায়। ঠিক আছে, এই সবগুলো ফ্যাক্টরের উপরে আপনি কি পরিমাণ ট্রিপ প্রডিউস করবে সেগুলো ডিপেন্ড করবে। ঠিক আছে, এর মধ্যে কতগুলো দেখা যাচ্ছে হাউস হোল্ড রিলেটেড, কতগুলো দেখা যাচ্ছে জোন রিলেটেড। ঠিক আছে, জোন রিলেটেড। ঠিক আছে, যেমন ভ্যালু অফ ল্যান্ড, এটা হচ্ছে আপনি ওইভাবে চিন্তা করতে পারবেন যে ল্যান্ড ইউজ প্যাটার্নটা কিরকম। ঠিক আছে, এটা কি একটা বিজনেস এরিয়া, এটা কি একটা মার্কেট এরিয়া,
হ্যাঁ, অথবা অন্য কোনো কিছু, এগুলোর উপর বেস করে কিন্তু কি পরিমাণ ট্রিপ প্রডিউস হবে, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট হবে, এগুলো দেখা যায়। যেমন যেমন বাণিজ্য মেলা এখন তো ঢাকার বাইরে চলে গিয়েছে। আগে যখন বাণিজ্য মেলা আপনার যে এখানে হতো, নাম কি জানি, মৈত্রী সম্মেলনের পাশের মাঠটাতে যখন হতো, ঠিক আছে, ওই এক মাস এটার আশেপাশে আপনার প্রচন্ড জাম ক্রিয়েট হইতো, এবং তাদের ওই সময় ওই জামটাকে আপনার মেনটেন করার জন্য কিন্তু অনেক নতুন ধরনের ট্রাফিক রুলস তখন অ্যাপ্লাই করা হতো, যে এদিক দিয়ে যেতে পারবেন না, ওদিক দিয়ে ঢুকতে পারবেন না, ওয়ান ওয়ে করে দেওয়া হচ্ছে, এই টাইপের অনেকগুলা কিন্তু পলিসি অ্যাপ্লাই করা হতো। কারণ কি, ওই যে আপনার ওই জায়গায় হচ্ছে একটা মেলা হচ্ছে, বাণিজ্য মেলা, ট্রেড ফেয়ার, ঠিক আছে, ওটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আপনার ট্রিপ প্রডিউস হতো, ট্রিপ অ্যাট্রাক্ট হতো, ঠিক আছে, বাণিজ্য মেলা অ্যাট্রাক্ট হতো মেইনলি। আর যখন ব্যাক করবে রাতের বেলা তখন হচ্ছে ট্রিপ প্রডিউস হতো, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনার প্যাসেঞ্জার ট্রিপের সংখ্যাও কিন্তু ডিপেন্ড করতে পারে। অ্যাট্রাকশনের মধ্যে রুফ স্পেস, পপুলেশন, এমপ্লয়মেন্ট, অ্যাক্সেসিবিলিটি গুলো ডিপেন্ড করে, ঠিক আছে, এগুলো মেইনলি জোন রিলেটেড। ট্রিপ জেনারেশন, তারপরে ফ্রেট ট্রিপ হচ্ছে যে মালামাল পরিবহন যেগুলো করে, ঠিক আছে, যে আমরা যে দৈনন্দিন জীবনে যত কিছু ব্যবহার করি, এগুলো তো হচ্ছে মুদি দোকানে আমরা এত কিছু দেখি, এগুলো কোত্থেকে আসে, কেউ না কেউ আসলে এগুলোকে ক্যারি করে দিয়ে যায়, হ্যাঁ, এগুলো ফ্রেট ট্রিপ বলা যেতে পারে। তো এগুলা কার কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ সেলস, ঠিক আছে, রুফ এরিয়া অফ দ্য ফার্মস, টোটাল এরিয়া অফ ফার্মস, পপুলেশন, এগুলোর উপরে ডিপেন্ড করে, জোন রিলেটেড বেশি। আচ্ছা, এবার মডেলিং গুলো দেখি। মডেলিং এর মধ্যে কি কি আছে, আমার সবগুলো মডেলিং এর একটা বেসিক হচ্ছে কি, আমার একটা ইনপুট লাগবে, ইনপুট ডাটা লাগবে, একটা মডেলের স্ট্রাকচার লাগবে, মডেলের স্ট্রাকচারের মধ্যে ইনপুট ডাটাগুলোকে প্রসেস করা হবে, করে আমার আউটপুট দেওয়া হবে, তো এখানে ইনপুট কি কি, অবজার্ভ ট্রিপস ফ্রম ইচ জোন অর দ্য অবজার্ভ ট্রিপ জেনারেশন রেট অফ ইচ হাউসহোল্ড, সেগুলো ইনপুট হিসেবে কাজে লাগবে। এবং এর সাথে আমি কি দেখবো, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টর আমার টিপ প্রোডাকশন, টিপ অ্যাট্রাকশনকে আমার এফেক্ট করছে, তারপর আমি ওইটার উপর বেস করে মডেলটা ডেভেলপ করব। এবং আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে ট্রিপ জেনারেশন মডেলটা পেলাম। এখন এই মডেলের অ্যাপ্লিকেশনটা কি, আমার আউটপুটকে প্রেডিক্ট করবে, এর উপর বেস করে আমি যে মডেলটা পেলাম সেই ডাটার উপর বেস করে সে এখন জোন বেসড অ্যাগ্রিগেটেড আউটপুট দিবে, ঠিক আছে, ট্রিপ প্রোডাকশন অর ট্রিপ অ্যাট্রাকশন অফ ইচ জোন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে প্রত্যেক জোন থেকে কি পরিমাণ ট্রিপ প্রডিউস হবে, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট হবে, অ্যাগ্রিগেট লেভেলে জোন বেসড আউটপুট। আরেকটা হতে পারে কি, ডিসঅ্যাগ্রিগেট লেভেলের হাউসহোল্ড বেসড আউটপুট, ট্রিপ জেনারেশন রেট অফ ইচ হাউসহোল্ড ইন দ্য ফিউচার, প্রত্যেকটা বাসা থেকে কি পরিমাণ ট্রিপ জেনারেট হবে। এটা হচ্ছে আমার ট্রিপ জেনারেশনের ফোরকাস্টিং প্রসিডিউর। এটার জন্য এই তিন টাইপের মডেল আমরা ব্যবহার করব। এটা হচ্ছে জোন বেসড, সরি, গ্রোথ ফ্যাক্টর মেথড, এটা হচ্ছে জোন বেসড একটা মেথড, এস্টিমেট করে ট্রিপ প্রোডাকশন অথবা ট্রিপ অ্যাট্রাকশন অফ এ জোন। রিগ্রেশন, এটা দুই ধরনের হতে পারে, জোন বেসড হতে পারে, হাউসহোল্ড বেসড হতে পারে, অর্থাৎ এগ্রিগেট ডিসএগ্রিগেট দুই লেভেলেরই মডেল হতে পারে। এস্টিমেট করবে হচ্ছে জোনের টিপি অথবা টিএ, অথবা হাউসহোল্ডের টিপি অথবা টিএ, টিপি দিয়ে টিপ প্রোডাকশন, টিএ দিয়ে টিপ অ্যাট্রাকশন। আর হচ্ছে ক্রস ক্লাসিফিকেশন মেথড, এটা হচ্ছে ডিসএগ্রিগেট লেভেলের, হাউসহোল্ড বেসড, সেটা হচ্ছে হাউসহোল্ডের টিপি টিএ বের করতে পারবে। আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিন এগুলার মডেলগুলো দেখবো। এগুলো খুবই সিম্পল মডেল, এগুলোতে খুব জটিলতা নাই। পরের দিকে আগালে হয়তো আমরা কয়েকটা কিছুটা কমপ্লেক্স মডেলের টাচ পাবো, ঠিক আছে। তো আমি অ্যাটেন্ডেন্স নেই। Respond to your name call, please. Tanzina, Yes, sir. Fahim, Present, sir. Momin, Yes, sir. Rafi, Yes, sir. Shoumik, Yes, sir. স্যার আমি গতকাল প্রেজেন্ট ছিলাম স্যার, আমি লাস্টে নেট চলে যাওয়ার কারণে প্রেজেন্টটা দিতে পারি। আচ্ছা, Ruxana, Yes, sir. Faria, Yes, sir. Muaz, Yes, sir. Amit, Amit নাই, Sadhon, Present, sir.
আলিফ, Yes, sir. সামিউল, Yes, sir. রুদ্র, Present, sir. জুবায়ের, Yes, sir. ফয়সাল মোল্লা, Yes, sir. ফয়সাল আহমেদ, Yes, sir. মুয়াম্মের, Yes, sir. ফারদিন, জনি, Yes, sir. আশফাক, Yes, sir. আনিকা, Yes, sir. নোমান, Yes, sir. আরফিন, Yes, sir. মাহিন, Present, sir. মাকসুদ, Yes, sir. সাকিব, Yes, sir. নাইমুল, Yes, sir. ঐশী, Yes, sir. বিলাস, Yes, sir. ফায়েক, Yes, sir. আচ্ছা, তো আপনাদের প্রজেক্টের ফার্স্ট পার্ট 7 তারিখে, আর বেশি দিন বাকি নাই। সো এটার প্রিপারেশন আপনারা নিচ্ছেন? Ji, sir. Ji, sir. Ji, sir. এটা একটা ওভারঅল জেনারেল পার্ট। সো এই দুইটা জিনিস আপনাদেরকে দিতে হবে। 7 তারিখ হচ্ছে শনিবার সকাল 10টা 10 থেকে আমরা নিব। ওই দিন এক্সট্রা ক্লাস দেওয়া হয় নাই। এই শনিবারও তো দিয়েছে, বুধবারের ক্লাস হবে। তো 7 তারিখে আমি দেখেছি দেয় নাই কিছু। সো ওই দিন আপনাদেরকে এই দুইটা জিনিস কিন্তু ডেলিভার দিতে হবে। ওই দিন সকাল 10টা 10-এ ক্লাস শুরু হওয়ার আগে আমাকে ইমেল করতে হবে এই দুইটা জিনিস। আপনার যে টিম লিডার আছে সে আমাকে ইমেল করবে, বাকি সবাইকে সিসিতে রেখে। ঠিক আছে, টিম লিডার বাকি সবাইকে সিসিতে রেখে আমাকে ইমেল করবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফাইলটা দিবে, সফট কপি, আর ফাইনাল রিপোর্ট, যেটা রিপোর্ট আকারে লিখবে সেটাও দিবে। রিপোর্টটা প্রফেশনাল রিপোর্ট হতে হবে। প্রফেশনাল রিপোর্ট হতে হবে। আপনাদেরকে কি রিপোর্টের কোনো ইয়া দিয়েছি, স্যাম্পল দিয়েছি? স্যাম্পল দেওয়া না, স্যার। হয়নি স্যার। ঠিক আছে, দিয়ে দিব না। ঠিক আছে, সো সেখান থেকে আপনারা এই জিনিসগুলো আমার কাজে লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমি প্লাজিয়ারিজম চেক করব। যদি দেখি যে আপনারা সরাসরি কোনো জায়গা থেকে কপি পেস্ট করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা মার্কস পাবেন না। ঠিক আছে, প্লাজিয়ারিজম একটা বড় অপরাধ। এটা করলে অনেক বড় ধরনের শাস্তি হতে পারে। আমাদের বাংলাদেশে হয়তো আপনারা এটাকে আমাদের গুরুত্বের সাথে দেখেন না, কিন্তু একটা বড় অপরাধ। এটার কারণে কিন্তু অনেক জায়গায় মানুষের স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, প্লাজিয়ারিজমের অপরাধ। ঠিক আছে, সো প্লাজিয়ারিজম করা যাবে না। ঠিক আছে, যদি লিখতে কষ্ট হয় তাও আপনাকে এটা প্যারাফ্রেজ করে, রিফ্রেশ করে অন্যভাবে লিখতে হবে। ঠিক আছে, প্লাস আপনারা তো আপনাদের এই পার্টগুলো, এগুলোতে তো আসলে প্লাজিয়ারিজমের কোনো চান্স নাই। যে আপনি কি সলিউশন দিচ্ছেন, এটা তো আসলে প্লাজিয়ারিজম হওয়া উচিত না। এটা আপনার নিজস্ব চিন্তা ভাবনা, তাই না? রিজনিং, ওয়েজ অফ সলিউশন, এগুলো তো আপনার নিজস্ব চিন্তা ভাবনা। আপনার প্রপোজ মেথডের লিমিটেশন কি কি, তাই না? এগুলো সব আপনার নিজস্ব চিন্তা ভাবনা। লিটারেচার রিভিউ যেগুলো আসবে, কেস স্টাডি, এগুলো আপনারা অন্য জায়গা থেকে নিলেও সেগুলোকে প্যারাফ্রেজ রিফ্রেশ করে লিখবেন। প্যারাফ্রেজ অথবা রিফ্রেশ করে লিখবেন। স্যার, ঠিক আছে, এবং যা দিবেন সবগুলা আপনার রেফারেন্স দেওয়া লাগবে। রেফারেন্সের মধ্যে দেওয়া লাগবে যে কোত্থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন। বলেন। স্যার, স্যার ওই যে আমাদের হুম। লিটারেচার রিভিউটা কি আমাদের প্রেজেন্টেশনেও থাকবে, তাই না? হ্যাঁ, প্রেজেন্টেশন থাকবে। প্রেজেন্টেশনটা আসলে ফাইনাল রিপোর্টটা হচ্ছে আপনার পুরা কাজটা। প্রেজেন্টেশনে হচ্ছে আপনি যেই জিনিসগুলোকে হাইলাইট করে দেখাতে চান। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না, আমার রিজনিং, তারপরে ওয়েজ অফ সলিউশন, এগুলো বেশি অ্যাট্রাকটিভ বা এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি ভালো হচ্ছে,
সেগুলাকে আপনি বেশি করে দেখান, লিটারেচার রিভিউটা শর্ট করে দেখান, একটা স্লাইডের মধ্যে 2-3টা লিটারেচার দেখা দিলেন, তাহলেই হয়ে গেল। একদম অ্যাবসেন্ট থাকাচ্ছে একটা স্লাইডের মধ্যে 2-3টা জিনিস দিয়ে দেখাই দিলেন, শেষ। ঠিক আছে, যেই আপনার মানে ফাইনাল রিপোর্টটা হচ্ছে আপনার পুরা কাজ, আর এটাকে আপনি শর্ট করে দেখাচ্ছেন। যেমন আপনারা থিসিস করবেন, হ্যাঁ, পরে যদি মাস্টার্স পিএইচডি যাই করেন না কেন, তো আপনার পুরা কাজটা হচ্ছে আপনার ওই থিসিস, ডিসার্টেশন অথবা রিপোর্টটার মধ্যে থাকবে। কিন্তু আপনি যখন প্রেজেন্ট করবেন তখন হচ্ছে আপনার মানে হাইলাইটস গুলাকে দেখাবেন, তাই না? হাইলাইটস গুলাকে দেখবেন, কোনোটা পুরোপুরি বাদ দেওয়া ঠিক না, কিন্তু যেই জিনিস যেরকম গুরুত্ব আপনার বহন করে। ঠিক আছে, আপনার যদি রিজনিং, ইনোভেটিভ ওয়েজ অফ সলিউশন, লিমিটেশনস, এগুলোই হচ্ছে বেশি গুরুত্ব বহন করে, এগুলো আপনার প্রেজেন্টেশনে বেশি পার্ট জুড়ে থাকবে। ওকে স্যার। স্যার, বলেন। রেফারেন্সে কি আমরা শুধু লিংক দিয়ে দিব, যে সাইট থেকে নিয়েছি শুধু লিংকটা লিখে দিলেই হবে? হ্যাঁ, লিংক দিতে পারেন। লিংক তো আসলে অনেকগুলা মানে অস্পষ্ট বা অদ্ভুত মানে ইয়া দিয়ে আসে, যে এরকম ওটা তো আসলে সবসময় পড়া ডিফিকাল্ট। সো আপনি যদি এটার আগের আহ, উম, মানে টার্মিনোলজিটা লিখতে পারেন, ঠিক আছে। এমনি ধরেন যদি কোনো পেপার বা কোনো রিপোর্ট বা কোনো কিছু থেকে লেখেন, সেগুলোর তো আপনার ওয়ে আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের মনে হয় দেওয়া হয় নাই, তাদের মনে হয় দেওয়া হয় নাই, আমি দেখাই। স্যাম্পল রিপোর্ট ফরম্যাট, ঠিক আছে। সো এরকম টপ পেজ আপনারা দিতে পারেন, তারপরে এইভাবে লিখতে পারেন। জাস্ট রিপোর্টের ফরম্যাট আমি দিয়েছি। আমি যেটা দেখা যাচ্ছেন কি, রেফারেন্স, ঠিক আছে। তো রেফারেন্স অনেক ধরনের হতে পারে, যে যদি আপনি কোনো জার্নাল, পেপার, হ্যাঁ, পাবলিকেশন, যে কোনো কিছুতে দেখান, সেগুলোর আপনার এরকম লেখার ওয়ে আছে, এগুলো লেখার ওয়ে আছে, ঠিক আছে। সো আপনারা যে কোনো একটা ফরম্যাট ফলো করতে পারেন, ঠিক আছে। আমি এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, যে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, হ্যাঁ, অথরদের নেম, তারপরে সাল, তারপর হচ্ছে তার টাইটেল, তারপর কোথায় পাবলিশ হয়েছে, ঠিক আছে, কোথায় পাবলিশ হয়েছে, এবং তার মানে কি বলে ইস্যু সংখ্যা, তারপরে পেজ সংখ্যা, এই জিনিসগুলো দেওয়া আছে। যদি কোনো সফটওয়্যার হয় বা বই হয়, তাহলে এইভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এই যে বইয়ের ইয়া এইভাবে লেখা হয়েছে, কে পাবলিশার, কততম এডিশন। আর যদি সরাসরি আপনার লিংক হয়, ঠিক আছে, তো লিংক হইলে লিংকের ক্ষেত্রে ফার্স্টে লিখলেন যে এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে, তারপরে মানে কোন টপিক, সেই টপিকটা একটু আলাদাভাবে মানে হাইলাইট করে দিয়ে তারপরে লিংকটা দিয়ে, এবং লিংকটা এমন ভাবে দিবেন যাতে আমি এখান থেকে সরাসরি ক্লিক করলে সেখানে যেতে পারি, ঠিক আছে। এমন ভাবে ওটা আপনাকে ইয়া করতে হবে, দিতে হবে, কপি পেস্ট করে, যে ওখানে যাতে ক্লিক করলেই আমি সরাসরি আমি যেই লিংক থেকে আপনি নিয়েছেন সেখানে চলে যেতে পারি, ঠিক আছে। স্যার, এই সাইনটা কি সব লেখার শেষে? হ্যাঁ, এই যে এই সাইনটা কি স্যার? সবগুলা ওয়ার্ডের শেষে একটা করে সাইন। ও এটা যে ইয়ার জন্য, এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেসিং কত আছে, ঠিক আছে, এগুলা দেখার জন্য যে এই সাইনটা, ঠিক আছে, এটা অফ করে দিলেই আর থাকবে না। স্যার, আমরা কি এটা মনে হয় স্যার যে ডাবল স্পেসিং এর সাইনটা? হ্যাঁ, এটা মানে অনেক সময় অনেকে ভুল করে ডাবল স্পেস দিয়ে দেয় না, ওইটা তো আসলে ইয়া আপনার কি বলে, অনেক সময় মানে ফরম্যাটিংটা দেখতে ভালো লাগে না, চেক করার জন্য আসলে এটা অন করে করা হয়, যে কোনটা কতটুকু দূরে আছে, এগুলো সব দেখা যায়, কোনটাতে কতটা ট্যাব আছে। এখানে আমি ট্যাব দিলে দেখা যায় কতগুলো ট্যাব আছে। কাজের জন্য এটা আপনারা মানে কাজ তো আসলে অনেকে অনেক ভাবে করে, কেউ অনেক গুছায় সুন্দর করে করে, কেউ অনেক মানে এবড়ো থেবড়ো ভাবে করে, ঠিক আছে। সো প্রফেশনালিজমের একটা পার্ট, ঠিক আছে। আপনি যদি এগুলা এইভাবে আপনি ডেভেলপ করেন এবং আপনার, তাহলে দেখবেন যে আপনার সবগুলা রিপোর্ট ভবিষ্যতে আপনি অনেক রিপোর্ট জমা দিবেন। ইউনিভার্সিটির শেষ 2 বছরে অনেক রিপোর্ট জমা দিবেন, প্লাস যে কোনো জবে গিয়েও অনেক রিপোর্ট জমা দিবেন, ঠিক আছে। সো প্রফেশনালিজম ফলো করা ভালো, ঠিক আছে। ওইটাই আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনারা যে রিপোর্ট লিখবেন, এটা হচ্ছে আপনাদের প্রফেশনাল কমিউনিকেশন আপনারা কতটা ভালো করতে পারছেন,
ঠিক আছে, সেই জিনিসটা। যেমন এখানে ইন্ডেনশনের ব্যাপার আছে, যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমি এটাতে মডেলের রেজাল্ট দেখাচ্ছি বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের একটা চার্ট দেখাচ্ছি। তো এখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে 3টা, ঠিক আছে। এই 3টাকে একটু ইন্ডেন্ট করে দিলাম, ভিতরে দিলাম, সহজে চোখে পড়তেছে, বোল্ড করে দিলাম। এবং আমার এখানে অন্য ভ্যারিয়েবল যেগুলো আছে সেই ভ্যারিয়েবল গুলাকে লিখছি। ভ্যারিয়েবল গুলো আবার অনেক বড়। কিউমুলেটিভ ট্রাক ভলিউম আফটার রিহ্যাবিলিটেশন ইন 10,000s অফ ট্রাকস পার ডে, 2 লাইনে চলে আসছে। তো এইটা একটা ভ্যারিয়েবল, ওই জন্য এখানে সেকেন্ড লাইনটা একটু ইন্ডেন্টেশন করে দিয়েছি, ঠিক আছে, ইন্ডেন্টেশন করে দিয়েছি, যেটা আমি বুঝতে পারি এটা একটা ভ্যারিয়েবল। সেকেন্ড ভ্যারিয়েবল হচ্ছে এইটা, থার্ড ভ্যারিয়েবল হচ্ছে এইটা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এখানে শেষ করি। আলিফ কি আছেন? আলিফ?